হাই ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুরা। আজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ শুরু হয়ে গেল ঠিক এই মুহূর্তে। জানি না এই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন, তবে আশা করছি খুব ভালো, কারণ আজকে সেই রকম বৃষ্টি হয়েছে এবং তুমুল মুষলধারে ব্যাপক, এবং এই রকম বৃষ্টি পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা রাতে যখন বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু বৃষ্টির রেশ নিশ্চয়ই খুব ভালো মতো আপনার মনে এবং চারপাশের প্রকৃতিতে পৃথিবীতে রয়ে গেছে। ঠিক এমন সময় ভালো না থাকার কোনো কারণ নেই। আবার উল্টোটাও হতে পারে যে এমন বৃষ্টি এসে ঠিক হঠাৎ করে যেমন এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেল, আপনার মনোজগৎকে হয়তো এলোমেলো করে দিয়ে যেতে পারে। উজ্জ্বল একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। যেমনই হোক না কেন, দুই পরিস্থিতিতেই আমার মনে হয় যে একটা বন্ধুর সংস্পর্শ কিংবা সঙ্গ এমন একটা সময়ে থাকলে কিন্তু মন্দ হয় না। সাথে যদি গরম কফি থাকে, ধুমায়িত চায়ের কাপ, আর সাথে এই বন্ধুরা যার নাম হচ্ছে ইরাজ এবং যে থাকে প্রতি শুক্রবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত, সে থাকলে দেখা যাক একটা দারুণ একটা রাত নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতেই পারি। আজকে প্রথম গান যেটা প্লে করবো সেটা হচ্ছে অবশ্যই বৃষ্টি নিয়ে, এবং আজকে বৃষ্টির গান অনেক বেশি থাকবে। সেই সাথে আপনি SMS করে আমাকে জানাবেন আপনার নিজস্ব ভাবনাগুলো। এমন সময় অনেক ভাবনা কাজ করবে মনে, এটাই স্বাভাবিক। আর যে গান শুনতে চান সেগুলো জানাতে পারেন, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চাইলে তাও জানাতে পারেন। বেশ কিছু সেগমেন্টও আজকে থাকছে, আর অনেক কিছুই থাকবে হয়তো। এবং SMS করার নিয়মটা একটু শুরুতেই মনে করিয়ে দিই, সেটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। বহুদিন পরে এমন মেজাজ খারাপ অবস্থায় মনে হয় প্রোগ্রাম শুরু করছি। মানে সাধারণত এই সময়টা খুব বেশি আনন্দ থাকে মনে, যে এক সপ্তাহ বিরতির পরে আবার অনেক এসে বসলে একটা ফুরফুরে অনুভূতি কাজ করে। আজকে খুবই আমি এই মুহূর্তে পিসড অফ। রাস্তায় সেই জ্যাম জনিত কারণে কিছুটা বিলম্ব হয়েছে, এবং এই কারণে আসলে আমি ভয়াবহ পিসড অফ। আমি অনেক আগে বেরিয়েছিলাম, একেবারেই মানে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়ের জন্য এই সমস্যাটা হলো শেষ মুহূর্তে। আমার খুবই মেজাজ খারাপ এই মুহূর্তে। সো আমি গান শুনতে শুনতে একটু কুল ডাউন হচ্ছি, আশা করবো, আর একটু পরে ফিরছি, সাথেই থাকুন। শুনছি আমরা সেট ফায়ার টু দ্য রেইন। সবকিছু আগুন ধরিয়ে দিতে এখন ভালো লাগতো। Hello friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন ফ্রাইডে নাইট ভেগান এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট এবং মধ্যরাতে আগন্তুক নির্ঘুম বন্ধু, যত বিশেষণই নিজেকে ডাকি না কেন, আসলে বিষয় হচ্ছে এরকম, মানে যারা অনেক বিখ্যাত গুণী জ্ঞানী মহাজন, তাদেরকে অন্যরা বিশেষণে বিশেষায়িত করে থাকেন, কিন্তু এই অভাগার এমন কোনো স্তব কীর্তন করবেন এমন কেউ নেই এই মুহূর্তে। তাই নিজের স্তাবক নিজেকেই হতে হচ্ছে, এবং সেই স্তব গীতিমাল্য নিজের গলায় নিজেই দিয়ে আপাতত এই মুহূর্তে আপনার সাথে আমি আছি শুক্রবার রাতের এই সময়টাতে। দারুণ একটা উইকেন্ড নাইট নিশ্চয়ই কাটাচ্ছেন, কারণ একে তো ছুটি, কালকে হয়তো অনেকের ছুটি, আজকেও ছিল, এবং তার মধ্যে এরকম ফ্যান্টাস্টিক ওয়েদার এবং সব কিছু মিলিয়ে গান, কবিতা, প্রিয় মানুষের সঙ্গ কিংবা তার কণ্ঠের উপস্থিতি দূরালাপনের মাধ্যমে, অথবা এই মুহূর্তে হয়তো পাশেই আছে, এবং সেই সাথে সবকিছু ছাপিয়ে আপনার নিজস্ব একান্ত অনুভূতিগুলো, এই সব কিছু একটা মেলবন্ধন হলে নিশ্চয়ই চমৎকার একটা রাত হতেই পারে। সেটা নিশ্চয়ই হচ্ছে আজকে। আমরা প্রথম দুটো গান আজকে ড্রিমস অ্যাভিনিউতে শুনে ফেললাম। প্রথম গানটা ছিল অ্যাডেলের একটা গান, সেট ফায়ার টু দ্য রেইন, তারপরে ছিল হাবিবের এসো তবে বৃষ্টি নামায় রাত নির্ঘুম, এই গানটা। আর এই মুহূর্তে আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছিলেন। একা অ্যাজ ইউজুয়াল প্রথম SMS পাঠিয়েছেন, এবং তাহমিনা তেজগা থেকে আমাকে জানিয়েছেন যে তিনি একদিনের ট্রিপে হোম টাউনে গিয়েছেন, আমাকে শুনতে পারছেন না, কিন্তু মিস করছেন ড্রিমস অ্যাভিনিউ সবাইকে। তিনি বার্সেলোনার ফ্যান না, কিন্তু এই খেলাটা নিয়ে কিছু শুনতে চান। আপনি তো শুনতেই পারছেন না, কিভাবে শুনবেন? তারপরও বাকিদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগের ম্যাচ ছিল মঙ্গলবারে দুটো এবং বুধবার রাতে দুটো। নিশ্চয়ই প্রথম রাতে দুটো ম্যাচ ছিল হচ্ছে রিয়াল মাদ্রিদ ন্যাপোলি এবং বায়ার্ন মিউনিখ ভার্সাস আর্সেনাল। ঠিক প্রথম লেগে যে রেজাল্ট ছিল, দ্বিতীয় লেগে একই রেজাল্ট হয়েছে, অর্থাৎ রিয়াল মাদ্রিদ 3 এবং নেপোলি 1, বায়ার্ন 5, আর্সেনাল 1। দ্যাট মিনস রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনালে চলে গেছে। এবং তার পরের দিন আসলে নাটকীয়তা বেশি ছিল। বার্সেলোনা প্রথম লেগে পিএসজির কাছে 4 গোল খেয়ে সবাই ধরে নিয়েছিল যে তারা টিকিট কেটে কুয়াকাটা ঘুরতে যাবে, যেহেতু বাদ পড়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। কিন্তু সবাইকে মিথ্যে প্রমাণ করে দিয়ে, এবং অনেকেই বলে থাকেন তাদের জীবনের দেখা বেস্ট কামব্যাক, এভাবে যে ঘুরে আসা যায় এটা ধারণাই ছিল না। তো 6-1 গোলে উড়িয়ে দিয়ে পিএসজিকে শেষ পর্যন্ত অ্যাগ্রেগেট 6-5 6-5 গোলের ব্যবধানে তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে। হতভম্ব হয়ে গেছে পিএসজি, এবং এটা আসলে একটা বিশাল একটা কামব্যাক ছিল। আসলে এরকম কামব্যাক খুব সহজে হয় না খেলার মাঠে। 4 গোলের ডেফিসিট চ্যাম্পিয়ন্স লিগের আগে কোনো দল ওভারকাম করতে পারেনি। যদিও তাদের 6টা গোলের মধ্যে 2টো গোলই পেনাল্টি ছিল, এবং তার মধ্যে একটা পেনাল্টি নিয়ে তো খুব সংশয় ছিল যেটা আসলে পেনাল্টি হয় কিনা। তারপরও অবশ্যই ক্রেডিট দিতে হবে বার্সেলোনাকে, যেভাবে আসলে কামব্যাক করে খুব টাফ। স্পেশালি 87 মিনিট পর্যন্ত
আর খেলার বাকি মাত্র 4-5 মিনিট, তখনও 3 গোল দরকার। শেষ ওই কয়েকটা মিনিটের মধ্যে 3টা গোল যে হয়ে গেল বার্সেলোনার, দ্যাট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক, তাই না? বিশাল চাঞ্চল্যকর একটা ব্যাপার। সে যাই হোক, আমরা এর পরের এসএমএসে যাচ্ছি। আমাকে লিখেছেন রাশেদ নারায়ণগঞ্জ থেকে, বৃষ্টিতে ভিজে নাস্তানাবুদ হয়ে বাসায় ফিরলেন এই মুহূর্তে। নাস্তানাবুদ যেহেতু হয়ে গেছেন, বাসায় ফিরে একটু নাস্তা করে নিন। আর দুই বন্ধু জয়দেবপুর গিয়েছিলেন, ট্রেনের রাস্তা ধরে অনেক দূর হেঁটে গিয়েছেন। ব্যাপক তো, এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে বনের মধ্যে দিয়ে রেল লাইন, এবং সেই রেল লাইন ধরে যদি হেঁটে যাওয়া যায়, সাথে যদি এবার প্রিয় বন্ধু থাকে, দারুণ দারুণ। এই ছেলেটার প্রতি আমি মাঝে মাঝে ফিল করি, প্রচুর ঘোরাঘুরি করে। শ্রুতি আমাকে জানিয়েছেন কবিতা পড়ার প্রহর এসেছে নাকি রাতের নির্জনে। নিঝুম লিখেছেন মোহাম্মদপুর থেকে, বৃষ্টি হলেই মনে হয় জীবনে সবকিছু খুব বেশি সুন্দর। তানি লিখেছেন মগবাজার থেকে, প্রিয়তম ইস্যু, কিছু কিছু সময় শূন্যতাই ভালো, আরো কিছুক্ষণ কি রবে বন্ধু। এই গানটা শুনতে যাচ্ছেন ডেফিনেটলি। আচ্ছা, ওকে। আমার গলার অবস্থা কিন্তু আজকে চ্যাং ব্যাং টাইপের আর কি, মানে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে এই মুহূর্তে নিশ্চয়ই শুনতে একটু মানে চিনতে কষ্ট হতে পারে। দিস ইজ নট মাই ভয়েস অ্যাকচুয়ালি, ওকে? আমার ভয়েস কিন্তু এর চেয়ে অনেক সুন্দর। অলরাইট, এনিওয়ান ফ্রম এনিওয়ে আমাকে জানিয়েছেন যে আমার ভয়েস সুন্দর না। ডেফিনেটলি আপনি সত্যিকার মন থেকে বলেন তো, অনেস্টলি। এনিওয়ান ফ্রম এনিওয়ে আমাকে জানিয়েছেন যে মেজাজ সত্যি অনেক খারাপ, কালকে এক্সাম, পড়াশোনা হয়নি, মানুষকে টেক্সট করলেও তার রিপ্লাই পাচ্ছি না, সবকিছুতে আগুন লাগিয়ে দিতে মন চাইছে। বাবা, আরবো ভাইরাসের একটা গান আছে, জালো আগুন জ্বালো, দেখি আপনার জন্য গানটা প্লে করা যায় কিনা। ওকে, সো ফ্রেন্ডস, যদি আপনি কোনো মনের কথা, প্রাণের ব্যথা, অথবা আকুলতা ব্যাকুলতা, অথবা যে কোনো গানের রিকোয়েস্ট, অথবা কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চাইলে, কোনো কথা বা অন্য কিছু, আমাকে এসএমএস করে জানাবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর এই মুহূর্তে আমরা নেক্সট গান কি হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। নেক্সট গান যেটা হতে পারে সেটা কিন্তু একটা কিন্তু ব্যাপার আছে গানটার মধ্যে, একটা ব্যাপার আছে। কিন্তু এই গানটা শুনলে আমি প্রথমবার এই গানটা শুনেছিলাম অ্যালবামটা যখন বের হয় 2000 সালে। তার কিছুদিন পরে গানটা যখন প্রথম শুনি যেদিন শুনি সেদিনই আমার মাথায় ছিল একটা দৃশ্যকল্প, খুব ঝুম বৃষ্টির একটা দুপুর বা বিকেল, খুব শাড়ি পরা কোনো এক বঙ্গীয় ললনা, মৃদুমন্দ লয়ে এবং চালে বাসার ছাদে উঠে বৃষ্টিতে ভিজছে, এবং ব্যাপক অন্যরকম একটা স্নিগ্ধ সুন্দর একটা দৃশ্যের অবতারণা হয়েছে। তো এরকম একটা সিকোয়েন্স ডেফিনেটলি গানটা শুনলে চোখে ভাসে। গানটা এরকম, এখনো যতবার গানটা শুনি সেই বঙ্গীয় লালনা ছবি ভাসে, কিন্তু তার চেহারাটা পরিস্ফুট হয় না, এখনো ঠিক ক্লিয়ার না ওই মেয়েটা আসলে কে আমাকে হবে দোলা দিয়ে যায়। যাই হোক, দেখি এইবার আজকে শুনতে শুনতে চেহারাটা পরিস্ফুট হয় কিনা। তো শুনে ফেলুন আপনার গানটা। এটা হচ্ছে দলছুটের একটা গান, বৃষ্টি, দারুণ গান। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে শুক্রবার রাতের স্পেশাল আয়োজনে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সময় যখন 11:48 আমরা কি গান শুনছিলাম একটু আগে? আমরা শুনছিলাম রিমঝিম বৃষ্টিতে হাতে তুলে গিটার। এই গানটা কিন্তু আমার কাছে ব্যাপক রিফ্রেশিং লাগে। একটা লাইন আছে যে তোমায় ভেবে স্ট্রল করে দেখি ছিঁড়ে গেছে তার, ও নো বেব। আচ্ছা, বলতে হবে যে কবি এখানে কি বুঝিয়েছেন, এরকম যেমন আমরা প্রশ্নের উত্তর দিতাম না যে গায়ক এই লাইনে কি বুঝিয়েছেন, ছিঁড়ে গেছে তার কোন তার এটা ছিল, তার গিটারের তার নাকি তার মাথার তার? এটা কিন্তু একটা খুবই চাঞ্চল্যকর একটা প্রশ্ন। তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকে শাহাদাত বরণ করতে পারেন, কিন্তু তবু এই প্রশ্নে মীমাংসা হবে না যে কোন তার ছেঁড়ার কথা গায়ক এই গানে বলেছেন। এটা আমরা হামিনা আহমেদকে জিজ্ঞেস করলে হয়তো জানতে পারতাম, আমার লিরিসিস্টকে। সে যাই হোক, আমার ধারণা যদি আমাকে জিজ্ঞেস করেন কোন তার ছেঁড়ার কথা এখানে বলা হয়েছে, অবশ্যই গিটারের তার। কারণ এই গানটা বের হয়েছিল 1993 সালে, প্রত্যাশা অ্যালবামে ছিল। তখন আমরা ওই তার ছেঁড়া টার্মটা তখনও বাংলাদেশে প্রচলিত হয়নি। আমি জীবনে প্রথম তার ছেঁড়া এই কথাটা প্রথম শুনলাম হচ্ছে, যদি ভুল না করে থাকি, 94-তে আমি প্রথম শুনেছিলাম তার ছেঁড়া। সেই ঘটনাটাও মনে আছে। আমি প্রথম যেদিন তার ছেঁড়া কথাটা শুনলাম এক সিনিয়র ভাইয়ের মুখে, আমার মনে একটা ব্যাপক জিজ্ঞাসার উদয় হয়েছিল যে মানুষ আবার তার ছেঁড়া হয় কি, মানুষের তারটা কোথায়? ঘটনা ছিল ক্রিকেট মাঠে ছিল ঘটনাটা, খেলা দেখছি তো একটা খুব সহজ একটা ক্যাচ একজন ফিল্ডার ছেড়ে দিয়েছিলেন। তো দর্শক সারিতে আমার পাশে বসে থাকা এক সিনিয়র ভাই, এলাকার ময়মুরব্বী এক ভাই, তিনি বললেন তার ছেঁড়া পোলাবান ক্যাচটা ধরতে পারে না, কি খেল। আমি সেদিন প্রথম শুনলাম যে তার ছেঁড়া বলে একটা কথা আছে এবং সেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আমার ছোট্ট কোমলমতি মনে এক ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয়েছিল এবং এক গুরু জিজ্ঞাসার উদয় হয়েছিল যে
কি করে মানুষের তার ছেঁড়া হতে পারে। তো আস্তে আস্তে তারপরে সময় যাচ্ছে, বড় হচ্ছে, দেখলাম যে কথাটা মানে মহামারী এবং আকারে প্রাদুর্ভাব চারদিকে ছড়িয়ে পড়েছে, সবাই আমরা তার ছেঁড়া ইউজ করি কথায় কথায়। এবং একটা সময় দেখলাম যে শুধুমাত্র একটা সময় পর্যন্ত আমাদের ধারণা ছিল এটা আমরা ওই নর্মাল ফ্রেন্ডদের সাথে আড্ডাই ব্যবহার করি, গানে সাহিত্যে কিংবা কবিতা এটা ব্যবহার হতে পারে না। কিন্তু একটা সময় এসে খেয়াল করলাম, আমি যখন আর্জে তখন একটা গান 2008-এ একটা অ্যালবাম বেরিয়েছিল দীপ্তর, ওইখানের মধ্যে একটা গানই ছিল তার ছেঁড়া, বা অ্যালবামের নামে এরকম একটা গানের মধ্যে তার ছেঁড়া একটা ব্যাপার ছিল। অরণ্য অ্যালবাম, অরণ্য ব্যান্ডে, যেটা হচ্ছে দীপ্তর ব্যান্ড ছিল ওই সময়টাতে, অরণ্য ব্যান্ডের একটা গান ছিল তার ছেঁড়া। তো পরে দেখলাম যে এটা স্টাবলিশ হয়ে যাচ্ছে, গানটা নেও তার ছেঁড়া। এবং এখন তো আমার কাছে মনে হয় যে কিছুদিন পরে বাংলা একাডেমির অভিধানেও আমরা তার ছেঁড়া টার্মটা দেখতে পাবো। এভাবে কিন্তু অনেক জিনিস আস্তে আস্তে অভিধানে ঢোকে, যেটা একসময় মনে হয় অবাস্তব। ফর এক্সাম্পল, সেলফি কথাটা নিজেদেরই একদম মানে মানুষের মুখে মুখে বানানো, এটা আসলে কোনো আবিধানিক শব্দ ছিল না, কিন্তু সেলফির ব্যাপক দুনিয়াময় জনপ্রিয়তা দেখে শেষ পর্যন্ত অক্সফোর্ড ডিকশনারি, যা খুব কুলিন একটা প্রতিষ্ঠান, অক্সফোর্ড ডিকশনারি তো জানো তার বিষয় না, এবং তারা খুব অর্থোডক্স জিনিসপত্রের বাইরে খুব একটা যেতে চায় না, তারা পর্যন্ত সেলফিকে একটা ইংরেজি শব্দ বলে স্বীকৃতি দিয়ে অক্সফোর্ড ডিকশনারিতে ইম্পোর্ট করে দিয়েছে আর কি। তো সে যাই হোক, এভাবে অনেক কিছুই হয়, তার ছেড়ার মতো আর অনেক কিছুই আসতে পারে সামনে। সে যাই হোক, আমরা তার ছেঁড়া নিয়ে এত কথা কেন বললাম আজকে, ঘটনা কি আমার নিজের তার ছেঁড়া নাকি অন্য কোনো কারণ ছিল? আচ্ছা, গানটার কারণে এই প্রসঙ্গটা এসছে, ওই মাইলসের একটু আগে রিমঝিম গানটা শুনতে গিয়ে ছিঁড়ে গেছে তার ও নো বেব। সে যাই হোক, সবাইকে আরেকবার স্বাগত। আর এখন আমরা কিছু SMS পড়ে ফেলি ঝটপট চটপট, এবং আমাকে জানিয়েছেন মোহাম্মদ রেজা ঢাকা থেকে। পিউ আমাকে লিখেছেন, বসে বসে ভাবছি তোমায়, তুমি আছো আলতো করেছো, খুবই খুবই প্যাশনেট SMS। এই মুহূর্তে এরকম রোম্যান্টিক ওদের SMS পরে আমার নিজেরই তার ছিঁড়ে যাবে একটু আগে গানের মতো। ইশরাত আমাকে মিরপুর 1 থেকে জানিয়েছেন যে ঘন মেঘের আড়ালে দাঁড়িয়ে কাছে এসে হাতটা ধরো, দেখা দিও না এসে, দেখা দাও না এসে, ছুটে যাই পালিয়ে। আজকে সবার এসএমসি তো বেশ মানে প্যাশনেট এবং বেশ টাচি টাচি মনে হচ্ছে, এটা বোধহয় ওয়েদার ইফেক্ট, তাই না? মুক্তি লিখেছেন যে একদিন যে ক্যামেলিয়া কবিতাটা শুনিয়েছিল রবীন্দ্রনাথের, হ্যাঁ দারুণ একটা কবিতা ক্যামেলিয়া, সেটা আরেকবার শোনানোর জন্য। নাজমুল হুদা বাবু আমাকে নবাবপুর থেকে বলছেন, নবাব বংশের ছেলে বোধহয় উনি, আমাকে জানিয়েছেন যে আমি আপনার প্রশ্নটা বুঝিনি ভাইয়া, গভীর রিলেশন বিষয়ক প্রশ্নটা আমি বুঝিনি আপনার। নিয়াজ আমাকে অনেকগুলো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন অ্যাজ ইউজুয়াল। আমাকে লিখেছিলেন এরপর একা, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, সুন্দর গান। তাহসিন আমাকে জানিয়েছেন নতুন বন্ধু, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপাতত আর SMS পড়ছি না, আপাতত SMS করার নিয়মটা একটু মনে করে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। আমরা এখন যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে কি, সেই গান, সেই গানটা শোনার আগে আমার কোনো অন্য কিছু একটা করা যেতেই পারে। ফাস্টেস্ট কলার, দেখা যাক সবার আগে কে আমাকে এই মুহূর্তে ফোন দিতে পারেন। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666। যিনি সবার আগে ফোন দেবেন তার ফোনটা আমি পিক করবো। সো দেখা যাক কার আঙুল সব থেকে দ্রুত চলে। লেটস সি। অনেক ফাস্টেস্ট কলার আছে দেখা যাচ্ছে, যে বলতে না বলতেই ফোনের লাল বাতি জ্বলে উঠেছে। দেখা যাক কোন বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? একা। একা কেমন আছো? একা, তোমার সাথে কিছুদিন আগে অনেকের কথা হলো না আমার? হ্যাঁ, ঘুরে ফিরে সেই একই বন্ধুদের সাথেই কথা হয়। তারা কিভাবে যেন ফাস্টেস্ট কলার লাইন পেয়ে যান, রহস্যটা কি একটু বলো তো, অন্যদের সুবিধা হবে। কিভাবে তোমরা লাইন পাও? ফোন তোমার হাতেই ছিল? ফোন তোমার হাতেই ছিল যখন আমি বললাম? ওই মাথার উপরে তোলা ছিল না তো, হাতেই ছিল না? আচ্ছা। সো একা কেমন যাচ্ছে আজকের এই বৃষ্টি দিনটা? কেমন কাটলো? হঠাৎ করে এরকম ঝুষ্টি দারুণ একটা সময় নিশ্চয়ই ছিল, নাকি ভালো লাগেনি? কোনটা হঠাৎ করে আসে এমন বৃষ্টিতে? ভালোই কাটলো দিনটা। আচ্ছা, তোমার সবথেকে প্রিয় বৃষ্টি গান কোনটা বলো তো? তো একটু জোরে কথা বলো, আমি শুনতে পাচ্ছি না তোমাকে ঠিক মতো। আর একটু জোরে বলো। একটু ভাবতে হবে। এটা কার গান? কোনটা? আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত, বাদলদিনেরও প্রথম কদম ফুল করেছো দান। এই গানটা রিকোয়েস্ট করেছিলে কার কাছে? আমার কাছে? কবে, ব্রিটিশ আমলে নাকি আজকে? তাই নাকি? আচ্ছা, তাহলে আমি চেষ্টা করবো এই গানটা তোমার জন্য আজকে প্লে করার জন্য। তো এই গানটা ভালো লাগার পেছনে কোনো বিশেষ কারণ আছে নাকি এমনি ভালো লাগে কথা সুর মিলে?
ভয়ঙ্কর রকম পছন্দ করি। ভয়ঙ্কর রকম পছন্দ, এটা কেমন পছন্দ যেখানে ভয়ঙ্কর রকমের পছন্দটা? মানে এটা কেমন পছন্দ, মানে অস্বাভাবিক রকম, মানে স্বাভাবিক যে কোনো একটা জিনিসের প্রতি স্বাভাবিক যেভাবে আকর্ষণ থাকে তার চেয়ে বেশি। আচ্ছা, অস্বাভাবিক আকর্ষণ। হ্যাঁ। আচ্ছা, অলরাইট। দ্বিতীয়ত হলো যে কদম ফুল আমার ফেভারিট ফুল। তোমার প্রিয় ফুল কি কদম? হ্যাঁ, কদম ফুল। আচ্ছা আচ্ছা। আর তৃতীয় কদম হলো যে আজ পর্যন্ত কেউ আমাকে কদম ফুল দেয়নি। আজ পর্যন্ত কেউ দেয় নাই? না। আচ্ছা, খুবই এটা মানে মনোবেদনার একটা কারণ। অবশ্যই আমি শুনে প্রচন্ড খারাপ লাগছে আমার, আমি খুব ইমোশনাল বোধ করছি। না, এখানে খারাপ লাগার কিছু নেই। আমার অনেক খারাপ লাগছে এটা শুনে আসলে। না, এখানে খারাপ লাগার কিছু নেই, তোমার খারাপ লাগার দরকার নেই। দরকার নেই না? না। আচ্ছা ঠিক। তো কদম ফুল যেহেতু তোমার ফেভারিট, তুমি মানে তোমার ফেভারিট হেয়ার কাট কোনটা? কদম ছাট? হ্যালো, তোমার কথা বুঝে যাচ্ছে না। আচ্ছা, না বোঝাই ভালো। আচ্ছা, সব কথা বোঝা গেলে পৃথিবীতে অনেক মারামারি কাটাকাটি হতো, সব কথা না বোঝাই ভালো। সো ভালো থেকো, একা তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থেকো। আচ্ছা, ভালো থেকো তুমি। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কলিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শুনছিলাম আমাদের বাবা শুনছিলাম আমরা একার কথা। তো একার পরে আমরা আর কোনো নতুন কলার এই মুহূর্তে নিচ্ছি না। আবার যখন ইচ্ছা হবে তখন হুটহাট করে বলবো যে এই মুহূর্তে সবার আগে কি আমাকে ফোন দিতে পারেন। দ্যাট ইজ ফাস্টেস্ট কলার 98936666 এই নাম্বারে। এটা যখন তখন হতে পারে, আবার নাও হতে পারে। পুরোটাই আনসার্টিন একটা ব্যাপার। জগৎ জীবন সবই তো আনসার্টিন, তাই না? তো এটাও আনসার্টিন আর কি। আমরা পরে গানে চলে যাচ্ছি। এই গানের পর একটু পরে ফিরছি। SMS যদি করতে চান প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট রূপ, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো only on Radio Amar 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 12:10। আমরা শুনছিলাম একটুকে জাস্টিন টিম্বারলেকের গান ক্যান স্টপ দ্য ফিলিং। এটা হচ্ছে ট্রলস মুভি থেকে নেয়া। আর তার আগে ছিল ঝুম মিনারের গান। এবং এই মুহূর্তে আমরা জাহিদ কাদান। আচ্ছা, জাহিদ কাদান কোত্থেকে আসলো? এটা হচ্ছে উন্মাদ, একটা খুব হাসির পত্রিকা। আমি জানি না এখন এই মুহূর্তে তো অবশ্য পড়াশোনার অভ্যাস আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে, তো ম্যাগাজিন মনে হয় কেউ পড়ে না, স্পেশালি হাসির ম্যাগাজিন উন্মাদ। একটা সময় ছিল উন্মাদ খুবই পপুলার, এবং আমার ছোটবেলায় এবং কৈশোরে উন্মাদ ছাড়া আমি তো মানে অন্য জীবন পৃথিবী সবকিছু ছিল। একদিকে উন্মাদ পত্রিকা ছিল, আরেক এবং মানে উন্মাদ মানে পেলে পৃথিবী মনে হয় যে আর কিছুই চাওয়ার নেই। ওই সময়ের যে সময়ের কথা বলছি সেই ছোট স্কুল লাইফের কথা স্পেশালি। তো উন্মাদ এরকম ওই সময় যে বিখ্যাত নাটকগুলো হতো ওগুলোকে খুব প্যারোডি করা হতো, মিমে মানে তাদেরকে খুব ব্যঙ্গ করা হতো আর কি, মজা করে আর কি। তো সেখানে দেখা যেত যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নাম এরকম মজার নাম দেওয়া হতো, যেমন জাহিদ হাসানের নাম লেখা হতো জাহিদ কাদান। তারপরে শমী কায়সারের নামটা খুবই অফেন্সিভ দেওয়া হতো, ন্যাকা কায়সার লেখা হতো। আবুল হায়াতকে লেখা হতো আবুল হায়াত মৌত। তারপরে সবগুলো মনে নেই। তারপরে যেমন হুমায়ুন ফরিদিরটা তো আরো অফেন্সিভ ছিল, হুমায়ুন ফরিদিকে লেখা হতো ফেরাউন ফরিদি। ইলিয়াস কাঞ্চনকে লেখা হতো সিরিয়াস কাঞ্চন। এরকম সবার নাম এরকম খুব পিকুলিয়ার একটা ফানি নাম দিয়ে। আফজাল হোসেনকে সম্মত লেখা হতো আফজাব হোসেন। তারপরে একটা ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন আনজাম মাসুদ, ওটা লেখা হতো গ্যাঞ্জাম মাসুদ। এরকম অনেক মজার ফানি নাম দিত। সেই উন্মাদ পত্রিকার দিনগুলো আসলে প্রচন্ড মিস করি, এবং দারুণ লাগতো আসলে। উন্মাদের আবেদন আসলে বলে বোঝানো যাবে না। ইভেন একটা সময় তো আমার এইমিল লাইফ ছিল একটাই, সেটা হচ্ছে উন্মাদে লেখালেখি করা, এছাড়া জীবনের কিছু চাওয়া বা পাওয়ার নেই, এরকম একটা ইয়ে ছিল। যাই হোক, এখন আমার নিজের খুব একটা পড়া হয় না, বাট আমি আসলে এখনো মিস করি সেই দিনগুলো। উন্মাদ জীবন। সে যাই হোক, তো জাহিদ হাসান তুহিন কেরানীগঞ্জের বন্ধু আমাদের, এবং নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি তাকে। আপনি হাসাবেন আমাদেরকে, এটা আশা করছি, কাঁদাবেন না। জাহিদ কাদান হবেন না, এক্সপেক্টেড দ্যাট। শ্রুতি আমাকে জানিয়েছেন বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, হাজার বর্ষারাতে এই গানটা শুনতে চাচ্ছেন। এবং সুলভ বাড্ডা থেকে আমাকে জানিয়েছেন স্কুল গানটা শুনতে চান, আরবো ভাইরাসের এই গানটা ডেডিকেট করছেন তার সব স্কুল ফ্রেন্ডকে। খুবই উজ্জ্বল সম্ভাবনা আপনার এই গানটা প্লে করার, আজকের প্লেলিস্টে থাকার খুবই উজ্জ্বল সম্ভাবনা। একটা কবিতা, আজকে এখনো পর্যন্ত একটা কবিতা পড়া হয়েছে, একটা কবিতা হয়ে গেলে মনে হয় মন্দ হয় না। এটা হচ্ছে শামসুর রহমানের একটা কবিতা। যে ছায়া আয়নায় দেখো সকাল সন্ধ্যার অবসরে, তাকে কেউ কোনোদিন বলে কি রূপসী অনুপমা? ভুলেও বলে না জানি কেউ তাকে রূপের আধার। তোমার গালের কালো একটি তিলের বিনিময়ে দেবে না কেউ বিলিয়ে অকাতরে বিশাল সাম্রাজ্য। অথবা তোমার জন্য ভাসবে না শত রণতরী,
তোমার শিখায় জ্বলে পুড়ে ছাই হবে না কখনো পুরনো শহর কোনোদিন হবে না কিছুই। আক্ষেপ প্রচ্ছন্ন থাক, ক্ষমা করো এই সত্য ভাষণ। জেনেছি স্তুতির জাদু, কি দরকার মিথ্যাচারে মজে। যা কিছু অর্পিত এই কবিতার সামান্য আধারে, নিশ্চিতই নয় জানি প্রেমিকের উচ্ছ্বাস প্রপাত। অথচ তোমার মনে নিত্য যে অনল উন্মিলিত, তাকে চাই দ্বিধাহীন প্রাণের সংসারে প্রতিদিন। অলোক সামান্য নয় লেখনী আমার, তুমি তাই পারবে না কখনো এড়িয়ে যেতে কালের তিমির। তাতে কি, অন্তত ছিলে আমার নিভৃত অন্তর্লোকে, গানের মতোই ব্যাপ্ত চিরদিন, সেও তুচ্ছ নয়। জগৎ আসলে কিছুই তুচ্ছ নয়, তাই না? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো সে যাই হোক, আমরা কথাবার্তা অনেক বলেছি এবং এখন আমার কাছে মনে হয় যে একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে যে আমরা একটু পরে FM লাইব্রেরি নিয়ে ফিরছি এবং দেখেন আমি কত রেগুলার হয়ে গেছি FM লাইব্রেরি করার ব্যাপারে, প্রত্যেকটা সপ্তাহে করছি, তাই না? আমি কিন্তু সবসময় এরকম রেগুলার ছিলাম, আপনারা খালি খালি আমাকে বকাঝকা করেন। এখন আপাতত আমরা একটা স্কুল যে গানটা শুনতে চেয়েছিল একটু আগে একজন বন্ধু জানা হচ্ছে সুলভের জন্য আমরা আরবো ভাইরাসের স্কুল গানটা প্লে করছি এবং একটু পরে ফিরে আসছি, সাথে থাকুন। সেই ভালো ছিল জীবন ছিল, সেই ভালো ছিল জীবন নিয়ে ভাবনা ছিল না কোনো, বন্ধুত্বের কিছু দাবি মনে রয়ে যায় এখনো। এই গানটা শুনছিলাম আমরা একটু আগে, আয়ুব বাচ্চুর গান স্কুল জীবন। আর এই মুহূর্তে শুনছেন ইরাজকে ড্রিমস অ্যাভিনিউতে শুক্রবার রাতের বিশেষ আয়োজন, এবং আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এ। আমরা পরপর দুটোও শুনলাম মানে ছোটবেলা নিয়ে গান, ছেলেবেলার গান, এবং দুটো, প্রথম গানটা ছিল আরবো ভাইরাসের স্কুল এবং তারপরে ছিল আয়ুব বাচ্চুর স্কুল জীবন। আশা করি এই দুটো গান শুনে সবাই মুহূর্তে কিছুটা হলো নস্টালজিক, এবং ছোটবেলা সেই দস্যু বাহিনী, বিচ্ছু বাহিনী, যেটা গানের মধ্যে ছিল আয়ুব বাচ্চুর, বিচ্ছু বাহিনী বলে ডাকে তাদেরকে, সেই দিনগুলোতে কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে গিয়েছেন। এবং আমি জানি না ছোটবেলায় স্কুলে কে কেমন ছিলেন। আমি খুব বেশি বদমাইশি করতাম স্কুলে তেমন না, আবার একেবারে সাধু, মানে এক সাধু সন্ত তাও ছিলাম না, মাঝামাঝি গোত্রে ছিলাম। তবে একটা জিনিস খুব ছিল, সেটা হচ্ছে যে ক্লাস যদি হতো না, এই বিষয়টা আমাকে সবসময় ব্যাপক আনন্দ দিত যদি কোনো মতো একটা ক্লাস মিস দেওয়া যেত। তো প্রাইমারি স্কুলে আমি বলা যায় মোটামুটি ভালো ছেলে ছিলাম, সুবোধ বালক, এবং প্রথম বেঞ্চিতে বসে এই ছেলে, প্রত্যহ বিদ্যালয়ে যায়, সে সব প্রত্যহ পড়া মুখস্থ করে, সেরকম একজন ছাত্র ছিলাম প্রাইমারি স্কুলে। আমার বদমাইশিটা শুরু অ্যাকচুয়ালি ক্লাস 6 থেকে, আমার যতদূর মনে পড়ে, এবং হাই স্কুলে উঠে আসলে সর্বনাশের শুরু, এবং নাচুনি বুড়ির উপর ঢোলের বাড়িটা পড়লো ক্লাস 6 থেকে আস্তে আস্তে, এবং ওই সময় থেকে পাখা গজানো স্টার্ট হলো, এবং নানা রকম অভিযোগ বাসায় যাওয়া স্টার্ট হলো। এবং সব থেকে, মানে জীবনের সব থেকে আনন্দময় দিন ছিল ওই দিনগুলো, এবং নিজেকে পৃথিবীর কিং অফ দ্য ওয়ার্ল্ড মনে হতো ওই দিনগুলোতে, যেদিন কোনো একটা অজুহাত দিয়ে মানে ক্লাস 2 একটা ফাঁকি দেওয়া যেত, মানে এরকম একটা মাঝে মাঝে খুব চাঁদপানা মুখ করে। তো ছোটবেলায়, এখনও আমার ধারণা ছোটবেলায় আরও বেশি ছিলাম, দেখতে খুবই হাবাগোবা টাইপের ছিলাম। সেটা যে এখন খুব একটা দূর হয়েছে এমন না। তো যেটা ছিল এইটার অ্যাডভান্টেজ আমি কিন্তু ওই স্কুল লাইফে পুরোপুরি কাজে লাগাতাম, মানে খুব একদম অসহায় নিপাট সত্যবাদী, এই ছিল তো মিথ্যা বলতেই না, এরকম একটা এক্সপ্রেশন নিয়ে স্যারের কাছে গেলাম, স্যার তো আজকে খুবই এই সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন রকম কাহিনী কীর্তি বানাতাম আর কি। আজকে তো গ্রামের বাড়িতে যাচ্ছি, আজকে তো বিশাল সমস্যা হয়ে গেছে, এরকম বলে টলে। এবং যে স্যারের মতো এই ছেলেটা তো খুব ভদ্র, আচার ব্যবহার ভালো, সালাম কালাম দেয়, দেখতেও হাবাগোবা টাইপের, এরকম নিশ্চয়ই দুষ্টবুদ্ধি মাথায় নেই, খুব বিশ্বাস করে আমাকে ছুটি ছাড়া দিয়ে দিত। দেখা যেত যে টিফিন ব্রেকের পরে, লাঞ্চ ব্রেকের পরে আমি ক্লাসে যাচ্ছি না, ওই সময় ক্রিকেট মাঠে আম্পায়ারিং করছি, অথবা খেলছি, অথবা দেখছি যে কোনো একটা। তো পরবর্তীতে মাঝে ধরাও খেয়ে যেতাম, দেখা যেত যে ওই স্যারের সাথে আব্বুর পথে দেখা হয়ে গেল, এবং সে যখন আব্বুকে জিজ্ঞেস করতো, হ্যাঁ আপনারা তো ওই দিন গ্রামের বাড়িতে গেলেন, আপনার ছেলে বললো, তো আব্বু তো কবে গেলাম গ্রামের বাড়িতে, এবং পরের দিন একটা বাড়িটারি খেতাম আর কি বেতে। তো ওটা বড় কথা না, যে বেতের বাড়ি না খেলে জীবনে কেউ বড় হতে পারে না, এটা আইনস্টাইন বলেছিলেন, যদি উনি বেতের বাড়ি খাননি যদিও। তো আমরা আসলে অনেক বাজে কথা বলছি। আমরা আমাদের পরবর্তী যেটা সেগমেন্ট করার কথা ছিল, বাই দ্য ওয়ে একটা কমপ্লিমেন্ট না দিলে না, আয়ুব বাচ্চুর যে গানটা ছিল একটু আগে স্কুল জীবন, বাচ্চুর গায়কে কিন্তু, বাচ্চু ভাইয়ের গায়কে কিন্তু ব্যাপক ছিল, মানে খুব অ্যাক্টিং টাইপের ভয়েস ছিল এবং দুর্দান্ত এক্সপ্রেশন ছিল। সো আমরা এখন একটা FM লাইব্রেরিতে ছোট গল্প নিয়ে কথা বলবো, এবং বলা যায় যে FM লাইব্রেরির ইতিহাসে আজকেই প্রথম ডিজিটাল FM লাইব্রেরি হচ্ছে। তো এটা শুনে আপনি নড়ে চড়ে বসতেই পারেন, ডিজিটাল FM লাইব্রেরি সে আবার কি। ঘটনাটা হচ্ছে এই যে বইয়ের গল্প এটা, সেই বইটাই মুহূর্তে আমার কাছে নেই, ঢাকায় নেই।
তো আমি যখন সেই বইটা পড়ছিলাম তখন ভাবছিলাম যে এই বইটা থেকে যে পড়বো, এই বইটা তো ঢাকায় থাকবে না, তাহলে কিভাবে তখন আমি কি করলাম, মাথায় চট করে একটা বুদ্ধি আসলো। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। মোবাইলে ছবি তুলে নিলাম গল্পের বইয়ের ওই পৃষ্ঠাগুলোর, এবং একটু আগে আবার সেগুলো একটু দেখে নিলাম। তো এই প্রথম আমি এরকম প্রযুক্তির সাহায্য নিয়ে এফএম লাইব্রেরি করছি। বলা যায় যে এটাকেই বলা যায় প্রথম ইতিহাসের ডিজিটাল এফএম লাইব্রেরি। আজকে লেম কথা বেশি বলছি, আচ্ছা আমরা সিরিয়াস হই, আমরা মূল প্রসঙ্গে ফেরত যাই। গত সপ্তাহে আমি এফএম লাইব্রেরি করেছিলাম একটা, সেটা ছিল জ্যোতিপ্রকাশ দত্তের একটা গল্প নিয়ে, লঘুবেষ্টনী তার নাম। এবং আজকেও ঠিক একই লেখকের একটা গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। এটার নাম হচ্ছে জ্যোতিপ্রকাশ দত্তেরই একটা গল্প, এটার নাম হচ্ছে একমাত্র প্রতিকৃতি। জ্যোতিপ্রকাশ দত্ত নিয়ে অনেক গত সপ্তাহে বলেছিলাম যে অসাধারণ একজন লেখক, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক এবং অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার, এবং একেবারেই অ্যাবস্ট্রাক্ট, খুবই বিমূর্ত, এবং ওটার অর্থ বুঝে পেতে ধারে কাছে ছিল অনেকক্ষণ খাবি খেতে হবে, ডুবুরির মতো অতল গভীরে ডুব দিতে হবে, অনেক চিন্তা করতে হবে, তারপরে হয়তো অর্থের কাছাকাছি যাওয়া যেতে পারে। সে যাই হোক, অর্থের কাছাকাছি যারা দূরেই থাকুন, গল্প পড়ে একটা অবশ্যই অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। এবং আমার কাছে মনে হয় যে সব থেকে মনোজগৎ নিয়ে, মনস্তাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং মানুষের মনের ভেতরকার গহীন গোপন আধার অলিগলি নিয়ে, একেবারেই টোটালি সাইকোলজিক্যাল স্টাফস, এটা নিয়ে সব থেকে বেশি কাজ করেছেন বাংলা সাহিত্যে আমার ধারণা জ্যোতিপ্রকাশ দত্ত। খুব টাফ সাইকোলজিক্যাল ইস্যুস নিয়ে, মনস্তাত্ত্বিক অনেক জটিলতা, যেন সহজ জিনিস না জ্যোতিপ্রকাশের লেখা। তবে একবারে ভিতরে ঢুকতে পারলে মজা, একবার পেয়ে গেলে তখন কিন্তু একবার পাইলে একবার খাইলে আর বারবার খাইতে চাইবেন, একটা কথা আছে ওরকম আর কি। তো এই একমাত্র প্রতিকৃতি গল্পটা নিয়ে একটা আমি একটু বলি। এবং তার অনেক গল্পের একটা বৈশিষ্ট্য থাকে যে গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তার কোনো নাম থাকে না পুরো গল্পের মধ্যে। তো আজকের গল্পেও যে কেন্দ্রীয় চরিত্র তার কোনো নাম নেই। গল্প শুনে আমরা বুঝতে পারি যে একজন নিঃসঙ্গ মানুষ, তিনি একা একা থাকেন, এবং হঠাৎ করে তার একটা ভয়াবহ সমস্যা তৈরি হয়। সেটা হচ্ছে যে তিনি ঘুমাতে পারেন না রাতে। এই ঘুমাতে না পারার পেছনে কোনো কারণ নেই, আপাতভাবে কোনো কিছু তাকে ডিস্টার্ব করার মতো নেই, কিন্তু কোন এক বিচিত্র কারণে তিনি ঘুমাতে পারেন না দিনের পর দিন। কখনো ড্রয়িং রুমে গিয়ে ঘুমানো ট্রাই করেন, কখনো বেডরুমে, কখনো ডাইনিং স্পেসে, এক একদিন কখনো বারান্দায়, কিন্তু যেখানেই চেষ্টা করেন এখন এক একদিন একই জায়গায় ঘুম তার কখনোই আসে না। এবং অদ্ভুত অদ্ভুত বিষয় তিনি দেখতে পান, শুনতে পান রাতের বেলা। হঠাৎ করে মনে হয় তার কাছে যে 1000 লোক বা হাজার হাজার লোক একসাথে চিৎকার করছে রাস্তায়। তিনি ছুটে পাগলের মতো দেখতে যান যে কোথায় কি হচ্ছে, কিন্তু বারান্দায় গিয়ে আসলে একটা দেখেন হয়তো যে একটা অটোরিক্সা বা রিক্সা হয়তো চলে যাচ্ছে, এছাড়া আর কোনো শব্দ নেই। আবার হঠাৎ করে তার মনে হয় যে তিনি যখন খাটে ঘুমান, যে খাটের পায়াটা বোধহয় হঠাৎ করে কালো এক বিড়াল হয়ে তার উপরে লাফিয়ে পড়ছে এবং তাকে আছড়ে কামড়ে একাকার করে দিচ্ছে। তিনিও তাই সজোরে লাথি হাঁকিয়ে সেই বিড়ালটাকে দূর করতে চান, কিন্তু লাথি হাঁকানোর পরে গিয়ে দেখা যাচ্ছে লাথিটা খাটের পায়ে গিয়ে লাগছে, এবং কাঠের সেই পায়েতে লাগার পরে তিনি আরো ব্যথা পাচ্ছেন। এরকম অদ্ভুত অদ্ভুত বিষয় হয়, যেগুলো এইসব কারণেই তিনি আবার হঠাৎ করে খুব বিশাল কিছুটা পড়ে যাওয়ার শব্দ হলো পাশের রুম থেকে বা কিচেনে, ভয়াবহ শব্দ। তো তিনি গিয়ে দেখেন আসলে হয়তো ওটা একটা ইঁদুরের নড়াচড়া, তেমন বিশাল কোনো শব্দ না, কিন্তু তার কাছে প্রথমে মনে হচ্ছিল বিশাল একটা শব্দ। আবার হঠাৎ করে তার ছাদের উপরে কে যেন হেঁটে যাচ্ছে, একটা ঘর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে এরকম একটা কারণে, কিন্তু আসলে তিনি জানেন যে ওটা হয়তো পিছনে নিম গাছের ডাল, যেটা ছাদের খুব কাছ ঘেঁষে ওই ডালটা গিয়েছে, সেই পাতা হয়তো হাওয়ায় এরকম শব্দ হচ্ছে। তো এরকম বিচিত্র কিছু বিভ্রম তার মনে কাজ করে, বিশাল বিশাল কিছু বা খুব ইন্টারেস্টিং কিছু ইলিউশন তার মধ্যে কাজ করে, এবং এই কারণে তিনি ক্রমাগতভাবে রাতের পর রাত ঘুমাতে পারছেন না। এটাকে ঠিক ইনসমনিয়া বলা যাবে না, তার ভেতরে কোনো একটা সংকট আছে, যে কারণে আসলে তার ভেতরে এই সংকটটা তৈরি, কোনো একটা সমস্যা আছে যার কারণে হয়তো এই সংকটের তৈরি হয়েছে। তো এভাবে যখন গল্পটা এগিয়ে যাচ্ছে, তো তিনি আবার ভাবলেন যে এই কথা অন্যদেরকে শেয়ার করবো কিনা, কারণ কেউ তো বুঝবে না আসলে আমার সমস্যা, সবাই আমাকে পাগল ভাববে। কিন্তু তারপর না থাকতে পেরে তিনি তার বন্ধুদেরকে বললেন, এবং বন্ধুরা প্রথম দিকে বেশ মজা নিল, মজা উঠলো এটা নিয়ে, এবং খেপালো যে ভূত, তোর ঘরে নিশ্চয়ই ভূত টুতের উপদ্রব হয়েছে, এই জন্য তুই আমরা একদিন সবাই মিলে এসে থাকবো রাতের বেলা তোর বাসায়, দেখবো কোথায় কোন ভূত তোকে ডিস্টার্ব করে। সবাই এরকম কথা বলে যেভাবে একটু ফান করে ফ্রেন্ডের সাথে, সবাই তার ফ্রেন্ডরাও এভাবে উড়িয়ে দিল বিষয়টাকে। তো শেষমেশ তিনি না পেরে অন্য একজনকে বলার সিদ্ধান্ত নিলেন। কাকে? এই অংশটা আমি একটু আমার বই থেকে পড়ি, বই থেকে তো না, আমি ছবি তুলে নিয়েছি যেহেতু ডিজিটাল এফএম লাইব্রেরি, ওই যে আমার খুব ভালো লেগেছে। মনিকা, তো মনিকার পরিচয়টা আমি একটু দেই। মনিকার পরিচয়টা গল্পে খুব বইতে, এটা আমি ওই লেখকের ভাষা দিয়ে বলছি, আমার কাছে বর্ণনাটা খুব ভালো লেগেছে যে মনিকার সাথে তার কি সম্পর্ক, এটা খুব চমৎকারভাবে কয়েকটা লাইনে বুঝিয়েছেন। এরকম ছিল লাইনগুলো। কেউই দেখছি এখনো আমাকে বুঝলো না, অথচ সবকিছু নিজের মধ্যে আড়াল করে থাকি বা কেমন করে। প্রথমে ভেবেছিলাম মনিকাকে এর মধ্যে টেনে না আনাই ভালো হবে,
কিন্তু পরিত্যক্ত শহরে একটি দরজাও যদি খোলা থাকে, সাড়া পাওয়া যায় জীবনের, তার কুঠুরিতেই বা ঢুকবো না কেন। এই লাইনটা দুর্দান্ত, মানে তা যাবার কোনো জায়গা নেই শুধুমাত্র একটা মানুষ ছাড়া পুরো পৃথিবীতে বা পুরো শহরে। এটা কি চমৎকার একটা লাগে বোঝানো হয়েছে যে কিন্তু পরিত্যক্ত শহরে একটি দরজাও যদি খোলা থাকে, সাড়া পাওয়া যায় জীবনের, তার কুঠুরিতেই বা ঢুকবো না কেন। দারুণ লাইন। মনিকার সঙ্গে আমার সম্পর্কের বলা যাক কোনো সংজ্ঞা নেই। বহুকাল ধরে আমি তাকে বুঝিয়েছিলাম এসো একসাথে থাকা যাক, সে রাজি হয়নি। পরে সে আমাকে বহুকাল ধরে বুঝিয়েছিল এসো এক ঘরে থাকা যাক, আমি রাজি হইনি। আর এখন কেউ কাউকে কাছে থাকার জন্য অনুরোধ করি না, যদিও কেউ কাউকে ছেড়ে দীর্ঘকাল থাকতেও পারি না। চমৎকার একটা প্যারা, মানে দুজনের ভেতরে সম্পর্কে টানাপোড়েনটা বা সম্পর্কে ঠিক গতি প্রকৃতিটা কি চমৎকারভাবে বোঝানো হচ্ছে। একসময় আমি তাকে বলেছিলাম এসো একসাথে থাকা যাক, সে সাড়া দেয়নি। এখন পরে সে আমাকে বহুকাল ধরে বলেছিল এসো এক ঘরে থাকা যাক, আমি সাড়া দিইনি। এখন দীর্ঘকাল ধরে আমরা কেউই আর কাউকে বলি না এসো একসাথে থাকা যাক, আবার একজন আরেকজন ছেড়ে দীর্ঘকাল থাকতেও পারি না। মানে আমার কাছে দারুণ লেগেছিল এই জায়গাটা, মনিকার প্রসঙ্গটা যেখানে আসলো। তো মনিকাকে শেষ পর্যন্ত উনি বাধ্য হয়ে বললেন যে আমার এই সমস্যাটা হচ্ছে, আমি আসলে ঘুমাতে পারছি না। তো মনিকার সেই পুরনো স্মৃতি মনে পড়ে একটু খোঁচা দিলেন যে তাহলে কি একা থাকতে ভয় পাচ্ছ? এতকাল যেহেতু থাকতে চেয়েছিল আমাকে ছাড়া, এখন কি তাহলে আর পারছো না? কিন্তু তাকে হতাশ করে দিয়ে আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, যার কোনো নাম আমরা পাই না বইয়ে, বলেন যে না বিষয়টা সেরকম না, বিষয়টা অন্য। তখন তাকে বিষয়টা খুলে বলেন মনিকাকে। তো মনিকা তখন বাধ্য বলে যে আমি কালকে আসছি অফিস থেকে। তো পরের দিন মনিকা অফিস থেকে আসে তাকে দেখার জন্য যে আসলে কী সমস্যা। এসে এই জায়গাটা খুব সুইট, খুব কেয়ারিং, যেহেতু একা মানুষ থাকে, এলোমেলো বাসা, আউলা ঝাউলা টাইপ আর কি। তো মনিকা এসে খুব যত্ন নিয়ে ঘর গোছাতে থাকে এবং ঠিক ওই মুহূর্তে মনিকা তাকে একটা গিফট দিয়েছিল কিছুদিন আগে। সেটা হচ্ছে তারই একটা পোর্ট্রেট, একজনকে দিয়ে আঁকানো, ঠিক তারই একটা প্রতিকৃতি। সেটা সে খুব সুন্দর একটা ফ্রেমে বাঁধাই করে তাকে গিফট দিয়েছিল, তার কোনো একটা স্পেশাল মোমেন্ট অকেশনে বোধ হয়। তো সেটা একটা বিচিত্র কারণে, এটাও খুব রহস্যময়, ওই ছবিটা দুদিন পর পর মনিকা এসে দেখে যে ভেঙে গেছে। ফ্রেমটা যেখানে রাখা ছবিটা, সেখান থেকে পড়ে দেখা যাচ্ছে ফ্রেমটা ভেঙে গেছে, কাজগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে আছে। এবং মনিকার একটা সময় সন্দেহ হয় যে ওই লোক নিজেই বোধহয় এটা ভেঙে ফেলে তার ছবিটা, কিন্তু বরাবরই সে জিজ্ঞেস করলে অস্বীকার করে। তো এইভাবে গল্পের ভেতর দিয়ে যেতে যেতে আমরা একটা আসলে গভীর মনস্তাত্ত্বিক সমস্যার ইঙ্গিত পাই যে একটা লোক নিজের ছবিটা ভেঙে ফেলছে বারবার, এবং কোনো বিচিত্র কারণ ছাড়া সেরকম রাতের বেলা কিছু ইলিউশনের শিকার হচ্ছে, ঘুমাতে পারছে না। অদ্ভুত, নিজের ছবি বা সে কেন বারবার এরকম কিছুদিন পর পর সে ভেঙে ফেলে, মনিকা আবার ঠিক করে দেয়, আবার সে ভেঙে ফেলে। তো সেদিন এসে মনিকা দেখে যে আবার ভেঙে গেছে। তো প্রচণ্ড কষ্ট পায়, যেহেতু তার একটা সুইট গিফট ছিল এটা। তো সাথে সাথে সে ছবিটা নিয়ে বের হয়ে যায়, আবার ঠিক করে নতুন একটা ফ্রেমিং করিয়ে নিয়ে আসে। তো এভাবে শেষ পর্যন্ত মনিকা কোনো সমাধান বের করতে পারে না যে আসলে কেন তার ঘুমহীনতায় নিদ্রাহীনতায় সময় কাটছে। এভাবে একটা সময় পরে দেখা যাচ্ছে যে অবশেষে তার বন্ধুরা একদিন সিদ্ধান্ত নেয় অনেকটা মজা করার জন্য যে আজকে আমরা রাতে সবাই মিলে এসে তোমার বাসা থাকবো, দেখবো সমস্যা আসলে কি তোমার, যে কেন তুমি ঘুমাতে পারো না। তো তারা পিকনিকে একটা মুড নিয়ে সবাই মিলে একদিন রাতের বেলা তার সব বন্ধুরা আসলো তার বাসায়, যে দেখবে আজকের রহস্য উদ্ধার করবে রাতের বেলা কিসের শব্দ শুনে বা কি হয় যে কারণে তারা ঘুমাতে পারে না। তো আসার পরে অদ্ভুত একটা ব্যাপার, আমরা ভেবেছিলাম যে তারা এসে হয়তো দেখবে কিছুই না, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঠিক একই উপলব্ধি, একই রকম সমস্যা, একই রকম ইলিউশন তার বন্ধুদেরও তৈরি হয়। তার বন্ধুরা হঠাৎ করে শোনে একটা সময় সহস্র মানুষের তীব্র চিৎকার একসাথে, এবং সবাই মিলে বারান্দা দৌড়ে যায়, কিন্তু দেখে একটা অটো হয়তো কিছুই নেই। আবার সবাই হঠাৎ করে একসাথে শুনে পাশের রুমে বা কিচেনে হুড়মুড় করে কিছু ভেঙে পড়া শব্দ। সবাই দৌড়ে গিয়ে দেখে যে আসলে একটা ইঁদুর একটু আগে সরসর করে চলে গেছে, আর কিছুই না। আবার লকার খুললে দেখা যায় যে সেখানে একটা বিশাল কালো বিড়াল শুয়ে আছে, কিন্তু ভালো করে তাকিয়ে শেষ পর্যন্ত তারা বুঝতে পারে যে তাদের ভুলটা আসলে ওই লোকটাই ভাঙে যার বাসা। তো সেই বলে না এটা তুমি কালো বিড়াল, এটা একটা কম্বল। ইন্টারেস্টিং হচ্ছে ওই লোকের ভুল ভাঙাতে তার বন্ধুরা এসেছে যে তুমি আসলে ভুল দেখো, কিন্তু তার বন্ধুরা এসে যখন একই রকম এক্সপেরিয়েন্স তাদেরও হয়, তখন ওই লোকটাই যার ভুল ভাঙাতে বন্ধুরা এসেছে সে উল্টা তাদের ভুল ভাঙায়, সেই তাদেরকে আশ্বস্ত করে আর ওটা তো কম্বল, কালো বিড়াল না, বা ওটা তো অটোরিকশা, সহস্র মানুষের চিৎকার না, বা ওটা তো ইঁদুর চলে যাবার শব্দ, অন্য কিছু না। আবার একটু পরে যখন ছাদের দিকে ঘস ঘস একটা শব্দ হয়, তখন তার বন্ধুরা আবার খুব বিভ্রান্ত হয়ে যায় এবং মনে হয় ছাদ তাহলে কে হেঁটে গেল। বন্ধুটা উল্টা তাদেরকে আশ্বস্ত করে যেটা আসলে নিম গাছের পাতার ঘষার হয়তো একটা শব্দ। ইন্টারেস্টিং হচ্ছে যে তখন তার বন্ধুরা খুব উত্তেজিত হয়ে বলে যে আমরা তোমার ভুল ভাঙাতে এলাম, যে তোমার কেন ঘুম হচ্ছে না, এগুলো আসলে তোমার বিভ্রান্তি, তুমি উল্টো আমাদের এখন একই অনুভূতি হচ্ছে, তুমি উল্টো আমাদের ভুল ভাঙাচ্ছ। তার মানে তুমি সবকিছুই জানো যে কেন তোমার এরকম উল্টো পাল্টা অনুভূতিটা হয়, আসলে ওগুলো কি। তো তুমি যখন জানো ঠিকই, তাহলে আমাদেরকে কেন আসতে বলেছো? সে তখন নিরসক্তভাবে বলে আমি তো তোমাদেরকে আসতে বলিনি, তোমরা নিজেরাই এসেছো। তখন বন্ধুরা দেখে যে সেটাও ঠিক, কিন্তু আলটিমেটলি তারা কোনো সমাধান বের করতে পারে না যে ও যে কথা বলেছিল, যে সমস্যাগুলো হয়, যে অনুভূতিগুলো হয়, ঠিক সেগুলো ঠিক বন্ধুদেরও হচ্ছে, কিন্তু
ওই লোকটাই আবার তাদেরকে তার সমাধানও দিয়ে দিচ্ছে যে না এটা আসলে এই কারণে এই ব্যাপারটা হয়। তো তো আসলে বিষয়টা কি কারণে এরকম একটা সংকট বা সমস্যা তাদের ভেতর হঠাৎ করে তৈরি হলো। তো শেষ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান সেই লোকটা বা তাকে হেল্প করতে যে বন্ধুরা আসলো কেউই শেষ পর্যন্ত দিতে পারে না। দিতে যেহেতু পারে না, শেষ পর্যন্ত একদম গল্পের শেষ পর্যায়ে কিন্তু আমরা এখানে চলে গেছি। আমি ওখান থেকে আমার মনে হয় একটু বই থেকেই ওই জায়গাটাতে একটু পড়ি। তাহলে কি ঘুমোতে পারো না কেন? পারি না কেবল তাই জানি, কেন পারি না তা বলতে পারবো না। এ কখনো হয় না, কোথাও কিছু নেই, তুমি ঘুমোবে না কেন তবে বলে একজন চিৎকার করে থেমে গেলেন। কিন্তু কিছু যদি নেই তাহলে অটোরিকশার শব্দকে হাজার লোকের চিৎকার ভেবে উঠে গেলাম কেন? কিছু না থাকলে কৌটা পড়ে যাওয়ার শব্দে চমকে উঠি কেন? নিমের ডাল শঙ্কা জাগায় আর কালো কম্বল আর্তনাদ করায় কি জন্যে? বাকি সকলেই যেন খুব ভেবে দেখছেন মনে হলো। আসলে সকলের মনে একই প্রশ্ন ছিল। আমি পাল্টা জিজ্ঞেস করি, কেন? হতাশ ঘাড় নেড়ে উদ্বিগ্ন সকলে বলেন, না জানি না। টেবিলে চারধার ঘিরে বসে রইলেন সকলে, ঘাড় নিচু করে। কেউ কারো মুখের দিকে চেয়ে দেখেন না, যেন দণ্ডপ্রাপ্ত কয়েদি কয়েকজন। অকস্মাৎ নিজেকে ভয়ঙ্কর সুখী মনে হলো। এতক্ষণে এরা তাহলে সত্যের কাছে পৌঁছতে পেরেছে। বাইরে অনন্ত রাত্রি কখনো শেষ হবে না জেনে সকলের উদ্দেশ্যে মনিকার কথা ছুড়ে দিলাম। এ হচ্ছে অপরাধীনতার শাস্তি। পলকে সবকটি মুখ তীব্র মুহূর্তে শিখায় জ্বলে যায়। আমি আনন্দে এই দৃশ্যকে তুলে নিলাম। তারপর নীল জমি থেকে সোনার হরিণ সরিয়ে সেখানে রেখে দিলাম। পরদিন মনিকাকে জানালাম আর কাছের দোকানে যেতে হবে না, কারণ দ্বিতীয় কোনো প্রতিকৃতি আমি এই ঘরে রাখতে চাই না। এভাবেই গল্পটা শেষ হয়। খুবই দুর্বোধ্য একটা গল্প। আসলে কি বোঝানো হয়েছে এই গল্পে, এই গল্পের থিম কি? আমি আমার মনে হয় এখন এটা নিয়ে একটু আলাপ না করে একটা গান শুনে আসি, দেন আপনারা আমাকে একটু টেক্সট করে জানান, আমি আপনাদের ভাবনাটা শুনি। গল্পটা তো পুরোপুরি শুনলেন, খুবই অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক সংকটের গল্প। তো আসলে কি হতে পারে গল্পের থিমটা, কি বোঝানো হয়েছে দেখি অন্যদের সাথে আমার ভাবনাটা মিলে কিনা। মিলতেই হবে এমন নেই, হতে পারে আপনিও ঠিক হতে পারে, আমিও ঠিক হতে পারে, কেউই ঠিক না, তাদের কিছু যায় আসে না। সাহিত্যের এরকম কোনো স্পেসিফিক গন্তব্যে পৌঁছাতে হয় এরকম কিছু নেই। বা তারপর আমার জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি কি ভাবছেন, প্লিজ আমাকে একটু জানান। এর বাইরেও যে কোনো গান যদি শুনতে চান, যে কোনো কিছু যদি লিখতে চান, নিজে যে কোনো কথা আমাকে SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। I caught a ride on the Dreamland Express last night. Hey friends, welcome back. শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আর আমি ইরাজ, আপনার পাশে আছি রাত 2টো পর্যন্ত। জন ডেনভার একটা ড্রিমল্যান্ড এক্সপ্রেস। ড্রিমল্যান্ড এক্সপ্রেসে চড়ে নিশ্চয়ই অনেক দূরের ড্রিমল্যান্ড থেকে ঘুরে এসেছেন। এই মুহূর্তে আবার একটু আমার সাথে থাকুন এবং রাত 2টো পর্যন্তই থাকবেন আশা করছি। আমরা একটু আগে FM লাইব্রেরি সেগমেন্ট করলাম এবং জ্যোতিপ্রকাশ দত্তের একমাত্র প্রতিকৃতি এই গল্পটা নিয়ে একটু বাতচিত করলাম আমরা। তো আমি তখন আসলে কিছু আমার নিজের কোনো মন্তব্য করিনি, আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম। বেশ কিছু মন্তব্য পেয়েছি, ভালো ক্ষুরধার মন্তব্য করেছেন অনেকেই, বেশ মজা পেয়েছি। সবার ভাবনার সাথে পরিচিত হলাম। আমাকে শ্রুতি লিখেছেন যে দুর্বোধ্য মনস্তাত্ত্বিক গল্প, টানাপোড়েন, চাপা কিংবা মনের কোনো ভয় থেকে এমন কাজ করতে হয়তো যার জন্য সে অদ্ভুত ব্যাপারগুলোকে ফিল করতো বা যার বাস্তবতা নেই। এরকম আরও অনেক মন্তব্য আছে এবং তাদের সবার মতামতের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধাশীল। আমি একটু আমার ভাবনাটা শেয়ার করি। সেটা হচ্ছে যে এটা আসলে তার আগে আরও কিছু ধান ভানতে আরও কিছু শিবের গীত গাইতে হবে। সেটা হচ্ছে যে অস্তিত্ববাদ, যেটা হচ্ছে আসলে খুব দর্শনের অনেক বড় একটা গভীর একটা টার্ম, এবং এই অস্তিত্ববাদের খপ্পরে একবার যারা পড়েছেন এটা থেকে আসলে কখনো উঠে আসতে পারেননি। আমাদের অস্তিত্বের সার্থকতা, অস্তিত্বের দায়ভার এবং এটার সত্যিকারের মোক্ষ বা মুক্তি নির্মাণ, আমাদের যে আসলে আমরা কেন এই পৃথিবীতে এসেছি, কেন আমরা বেঁচে আছি এবং কিসের জন্য, এই দায়ভার কি, বা যা কিছু ঘটবে আমাদের দ্বারা, যে অপরাধগুলো সংঘটিত হবে এবং যে অপরাধের শিকার আমরা হবো, যে পরিস্থিতির শিকার আমরা হবো, যে পরিস্থিতির তৈরি আমরা করবো, তাতে আমাদের দায়ভার কতটুকু, বা আমাদের এই সব কিছুর এই গোলক ধাঁধা চক্রে ফেলে দেওয়ার উদ্দেশ্যটাই বা কি, বা এর সার্থকতাটা কোথায়, বা আসলে কি আমরা অন্য কোনো হাতের, তাকে আমরা প্রকৃতি বলি, বিধাতা বলি, বা নৈর্ব্যক্তিক কোনো অস্তিত্ব বলি, তার হাতের ক্রীড়নক মাত্র, হাতের পুতুল, সেই ইঙ্গিত অনুসারেই আমরা যেভাবে চালানো হবে সেভাবেই চলবো, নাকি আসলেই আমাদের মানব জন্মে সত্যিকার কোনো মহৎ
দায় আছে, যা পূরণ করাই আমাদের অভিষ্ট লক্ষ্য হওয়া উচিত। এবং সার্থক জীবন আসলে কাকে বলে বা সার্থকতা বলতে আদৌ কি কিছু আছে, সব কিছুই কি অর্থহীন, নাকি গভীর কোনো অর্থ আসলে এই মহাপৃথিবীর নেপথ্যে লুকিয়ে আছে, শেষ চূড়ান্ত গন্তব্য। এরকম অনেক গভীর জটিল খুব গভীর জীবনবোধ সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আসলে অস্তিত্ববাদের কাজ করা। তো আলটিমেটলি এসবের মাধ্যমে একটা সঠিক সার্থকতার সন্ধান করা। এবং এই অস্তিত্ববাদ নিয়ে আসলে অনেক বিশ্ব সাহিত্যে অনেক ভালো ভালো বিখ্যাত কুতুবরা কাজ করেছেন, যেমন জ্যাপল সার্ত্রে, হোর্হে লুইস বোর্হেস, ফ্রান্স কাফকা, এরা সবাই কম বেশি, তারপরে আলবার্ট কামু, এরা কাজ করেছেন। এবং বাংলা সাহিত্যে খুব অল্প কয়েকজন মানুষ এই মনস্তাত্ত্বিক জিজ্ঞাসা বা অস্তিত্ববাদ নিয়ে কাজ করেছেন। তাদের মধ্যে অগ্রগণ হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, অসাধারণ একজন সাহিত্যিক, যিনি অস্তিত্ববাদকে বাংলা সাহিত্যে এস্টাবলিশ করেছেন এবং এমন একটা সময় যখন এগুলো নিয়ে কেউ ভাবতো না। এবং এই কারণে সৈয়দ ওয়ালিউল্লাহকে বলা হয় যে অনেক বেশি আধুনিক একজন মানুষ ছিলেন, তার সময় থেকে অন্তত 50, 60, 70 বছর আগানো, যে কারণে ওই সময় তাকে অনেকে বুঝতেও পারেননি। সৈয়দ ওয়ালিউল্লাহ নাম কম শোনা যায় এই কারণেই। তো সে যাই হোক, সৈয়দ ওয়ালিউল্লাহর পরে আমার ধারণা অস্তিত্ববাদ নিয়ে ভালো কাজ করেছেন সব থেকে জ্যোতিপ্রকাশ দত্ত। এবং আগের সপ্তাহে যেটা আমাদের গল্প ছিল লৌহ বেষ্টনী, সেটা কিন্তু কম বেশি এর সাথেই জড়িত। এবং এই গল্পটাও ঠিক তাই, কোনো এক বিচিত্র কারণে মাথার তার আমারও দুটো ছিল বলে আমার এই অস্তিত্ববাদ আমাকে খুব টানে। এবং এই জাতীয় কোনো সিনেমা বই পেলে আমি একদম গ্রাসে গেলি সেটা। তো যে কারণে এই গল্পগুলো আমি কাভার করার চেষ্টা করি এফএম লাইব্রেরিতে। এটা আসলে আমার ধারণা এখন ব্রিফ করার পর এখন হয়তো কিছুটা আপনার কাছে আমার ভাবনাটা ক্লিয়ার আসলে এই গল্পটা কি নিয়ে। যেমন এই মানুষটা ঘুমাতে পারেন, এটা আসলে একটা প্রতীক, এবং তার ঘুমাতে না পারার পেছনে কিন্তু কোনো কারণ নেই। এবং সে বিচিত্র উদ্ভট জিনিস দেখে, এটা আসলে একটা প্রতীক এই অর্থে যে আসলে আমাদের সত্যিকারের ঘুম আসলে এখানে একটা স্থিরতা বা নিশ্চয়তার প্রতীক। যদি সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে কাজ করে বা সেই অস্তিত্বের সেই প্রবল সংকট বা দায়ভার যদি আমাদের ভেতরে তৈরি হয়, তাহলে কি সত্যিকারের শান্তি বা স্থিরতা কখনোই কাজ করে আমাদের মধ্যে? করে না। কিন্তু কেন করে না ঠিক সেটাও আমরা কখনো নিশ্চিত হতে পারবো না যে আসলে ওই প্রশ্নগুলো কি, ওই আমার অস্থিরতাটা কোথায়, আমার চাপা দুঃখবোধ, সংকট বা ক্রান্তিটা কোথায়, সেটাও পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না। কিন্তু কিছু একটা আছে, এটা ভেবে ওটা ধরে নিয়ে আবার মনোজগতের ভেতরে একটা প্রচণ্ড বিদ্রোহ তৈরি হবে এবং সেটা সমাধান না পেয়ে আরও বেশি গভীর সংকটিত হবে। ঠিক এটা হচ্ছে মূল কথা। সেটাই ওখানে ঘুমের প্রতীক ধরে আসলে এসেছে গল্পটার ভেতরে, যে ওই মানুষ আসলে ঘুমাতে পারছে না। ইন আনাদার সেন্স এই মানুষ আসলে জীবনে কোনো স্থিরতা, জীবনের অর্থ বা সার্থকতা খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না সেটা তার কাছে নিশ্চিত না, যে যেমন আমাদের কাছেও নিশ্চিত হয় না বাস্তবে, ঠিক গল্পেও নিশ্চিত না। সে হঠাৎ করে অটো রিক্সা চলে গেলে রাস্তা দিয়ে তার কাছে মনে হচ্ছে সহস্র মানুষ চিৎকার করছে, ইঁদুর চলে গেলে মনে হচ্ছে বিশাল কিছু পড়ে গেল অন্য একটা ঘরে, বা নিমের পাতার শব্দে তার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুত কেউ হেঁটে যাচ্ছে ছাদের উপর দিয়ে। সবকিছু বিভ্রান্তি এবং আমাদের জীবন বোধ এবং অস্তিত্বের সাথে সেই প্রচণ্ড রকম বিভ্রান্তি জড়িত এবং আমাদের সবকিছু এভাবে প্রতিনিয়ত আমাদেরকে বিভ্রান্ত করে, যার ফলে আলটিমেটলি সেই চূড়ান্ত স্থিরতা লাভ বা মোক্ষে পৌঁছানো, নির্বাণে পৌঁছানো সম্ভব হয় না। যেটা ঘুমের প্রতীক হিসাবে, যারা প্রতীক হিসেবে ঘুমকে ব্যবহার করেছে এই গল্প, ওই লোকটা ঘুমাতে পারছে না। এবং আলটিমেটলি তার বন্ধুরা এসে তারাও একই বিষয়ের শিকার হলো। এবং তার মানে এই সংকটটা শুধু তার একার না, এটা আসলে একটা চিরন্তন সংকট, শাশ্বত একটা সংকট এবং সার্বজনীন, যার কারণে তাকে সাহায্য করতে এসে তারা তো সাহায্য বা কোনো সমাধান দিতে পারলোই না, বরঞ্চ তারাও এক গভীর সংকটে পতিত হলো। তখন বরঞ্চ এই মানুষটারও তাদেরকে সমাধান দিচ্ছে বা ব্যাখ্যা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আসলে তার মানে এই সংকটের ভেতরে আমরা কম বেশি সবাইয়ের ভেতরে নিমজ্জিত হবার কথা, কেন থাকি না? যতক্ষণ না পর্যন্ত আমরা এই গভীর ভাবনাগুলো, প্রশ্নগুলো বা ওই পরিস্থিতির শিকার না হই। যে মুহূর্তে ওই মুহূর্তে হয়তো আমাদেরও সংকটের মধ্যে পড়তে হবে। যতক্ষণ ভুলে থাকতে পারবেন বা হয়তো ওটার থেকে দূরে থাকতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মনে হবে আপনি ঠিক আছেন, সুস্থ আছেন, আরেকজন অসুস্থ বা তার সমস্যা। ঠিক ওর বন্ধুগুলো যেমন ভাবতো, এটা আসলে রূপকার্থে ব্যবহার করা হয়েছে। যে মুহূর্ত পর্যন্ত ওই প্রশ্নগুলো আপনার মনে দ্বিধা দিবে না, আপনার মনে হবে যে এইগুলো নিয়ে যেভাবে তার মাথায় সমস্যা, সে পাগল। কিন্তু একবার যদি সেই গভীর চোরা স্রোতে আপনি পড়ে যান যে আপনার অস্তিত্বের সার্থকতা কি, ড্রাইভার কি, কেন এই পৃথিবীতে এসেছেন, কোত্থেকে আর কোথায় যাবেন, এই প্রশ্নগুলোর খবরে একবার যে পড়েছে, প্রিয় ছাড়া, বিভাগী হয়ে যাওয়া ছাড়া বা হয়তো একেবারে মাজনুন হয়ে যাওয়া ছাড়া হয়তো তার কোনো গত্যন্তর থাকে না। এটা খুব একটা ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতি, যে পরিস্থিতিতে তার বন্ধুরাও শেষমেশ পড়লো। কিন্তু যে মুহূর্তে তার বন্ধুরা পড়লো, ওই মুহূর্তে কিন্তু ওই লোকটা খুশি হয়েছে। এবং আমি ওই বই থেকে শেষ লাইনটা একটু আবার ওই জায়গাটা একটু খেয়াল করুন, যে ওই লাইনটা শুনুন। টেবিলে চারধার ঘিরে বসে রইলেন সকলে ঘাড় নিচু করে, কেউ কারো মুখের দিকে চেয়ে দেন না, যেন দণ্ডপ্রাপ্ত কয়েদি কয়েকজন।
এই লাইনটা খুব সিগনিফিক্যান্ট, যেন দণ্ডপ্রাপ্ত কয়েদি কয়েকজন। তো আমরা যদি নাই জানি যে আসলে আমাদের এই সেই প্রশ্নের উত্তর, তো পৃথিবীতে এসে আমরা এত কিছু করছি, এত কিছু শিকার হচ্ছি, সেই ন্যায় অন্যায়বোধ, নৈতিকতা, অনৈতিকতা, সত্যিকারের শুদ্ধ অশুদ্ধ এবং সত্যিকারের নীতি বা নীতিহীনতা, এর সংকটে যে আমরা পতিত হচ্ছি আসলে। আর এটা তো এক ধরনের মানে বলা যায় যে একটা অমানবিক শাস্তির ভেতর দিয়ে যেতে হয়, যেটা হয়তো যে অপরাধ হয়তো আপনার কৃত না। সেরকমই এই লাইনটা দিয়ে সেটাই বুঝুন যে ভয়াবহ দণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামি আসলে পৃথিবীতে এসে ওই পরিস্থিতি শিকার হলে আপনার নিজেকেও তাই মনে হতে পারে যে ভয়াবহ দণ্ডপ্রাপ্ত একজন আসামি, এবং আপনি আসলে খুবই আসলে ওই স্টেটে না গেলে এই বিষয়গুলো বোঝা কঠিন, যদি ওইভাবে আপনাকে নাড়া দিয়ে না থাকে। আদারওয়াইজ মনে হবে কি হাবিজাবি বলছে, ঠিক ওর বন্ধুরা যেরকম একটা সময় মনে করতো। তো একটা লাইন আছে তারপর শেষ দিকে যে অকস্মাৎ নিজেকে ভয়ঙ্কর সুখী মনে হলো, এতক্ষণে এরা তাহলে সত্যের কাছে পৌঁছতে পেরেছে। বাইরে অনন্ত রাত্রি কখনো শেষ হবে না জেনে সকলের উদ্দেশ্যে মনিকার বলা একটা কথা ছুড়ে দিলাম, এ হচ্ছে অপরাধীনতার শাস্তি। এই জায়গাটা খুবই তাৎপর্যপূর্ণ। নিজেকে তার ভয়ঙ্কর সুখী মনে হচ্ছে কারণ তারা সত্যের কাছাকাছি পৌঁছতে পেরেছে। তাহলে সত্যটা কি? যে জগতে সংকট আছে, জীবনে সংকট আছে, এবং ওই সংকট অতিক্রম করা এতটা সহজ নয়। এটা যেহেতু অন্যরাও তা রিয়েলাইজ করতে পেরেছে, তার কাছে ভালো লাগছে যে না, ওই সত্যিকারের সংকট বাকিরা বুঝতে পারছে, এবং সেজন্য তার নিজেকে সুখী মনে হচ্ছে। এবং শেষ পর্যন্ত সে ওই তাদের সবার একটা প্রশ্ন যে কেন হয়, কেন তুমি ঘুমাতে পারো না, তার একটা অ্যান্সার সে নিজে দিয়েছে, যেটা মনিকা তাকে বলেছিল। সেটা হচ্ছে এ হচ্ছে অপরাধীনতার শাস্তি। তো পৃথিবীতে এসে সেই যে সংকট, সেই যে শাস্তি, সেই যে অনির্দিষ্টতা এবং অস্তিত্বের দায়ভার আমাদেরকে বয়ে টেনে নিয়ে বেড়াতে হয় কোনো অপরাধ না করেই হয়তো, ওটাই এই লাইনটা দিয়ে মেন করা হয়েছে যে হচ্ছে অপরাধীনতার শাস্তি। অপরাধহীন হয়েও আপনি শাস্তি পাচ্ছেন। এবং একদম শেষ পর্যায়ে যেটা আমি কি মনে করি এই গল্পের সব থেকে বড় ক্লাইম্যাক্স, সেটা হচ্ছে যে মনিকাকে বলেন একদম শেষ লাইনে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র যে ওই যে প্রতিকৃতি, তার একটা ছবি যেটা মনিকা তাকে বাঁধিয়ে দিয়েছিল, সেটা সেই ঘরে আর কালকে থেকে রাখতে চায় না। এর কারণটা কি? এটা কারণ হচ্ছে অতএব এ থেকে আসলে মুক্তির উপায় কি? মুক্তির উপায় আসলে সত্যিকার অর্থে নেই। এই প্রশ্নের উত্তর হয়তো কখনোই জানা যাবে না। একটাই হয়তো বিকল্প উপায় আছে, এগুলো সব কিছু থেকে ভুলে থেকে গড্ডলিকা স্রোতে পা গা ভাসিয়ে দেয়া। আশপাশে 10 জন যেভাবে বেঁচে আছে, যেভাবে জীবনযাপন করছে, সেভাবেই সব কিছু ভুলে অন্ধ হয়ে সেই স্রোতে গা ভাসিয়ে দেয়া। সেটা আপনি পারবেন হয়তো, কখন পারবেন? যখন নিজের ভেতর থেকে সেই তীব্র প্রজ্বলমান সত্তা, আপনারই সত্তা আপনাকে চোখে আঙুল দিয়ে জিজ্ঞেস করবে না যে কেন তুমি এখানে আছো, কি করছো এই পৃথিবীতে, আর কোথায় যাচ্ছ। আপনার নিজেরই সত্তাটা যদি সেই প্রশ্নটা আপনাকে না করে, তাহলে হয়তো খুব শান্তিতে আনন্দে গড্ডলিকা স্রোতে গা ভাসিয়ে জীবন কাটিয়ে দিতে পারবেন একেবারেই সুখে শান্তিতে। কিন্তু সেই সত্তাকে তাহলে ঘুম পাড়িয়ে রাখতে হবে চিরতরে। সেই জিজ্ঞাসু সত্তা, সত্যিকারের আপনার অতীন্দ্রিয় প্রহরীর মতো জেগে থাকা আপনার ধ্রুব সত্তা, যেহেতু আপনাকে আসলে মহাসত্যের সন্ধান দিতে পারত বা দেওয়ার প্রয়াস চালিয়েছিল, এবং তাকে ঘুম পাড়িয়ে রাখতে হবে চিরদিনের জন্য। এবং এই কারণেই সে তার কোনো প্রতিকৃতি, মানে তার আরেকটা সত্তা তার ঘরে রাখতে চায় না। ওই প্রতিকৃতির দিকে তাকালেই হয়তো সে তাকে চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয় কেন তুমি এখানে আছো, আর কোথায় যাচ্ছ, কোত্থেকে এসছো। এবং এই সময় এসে হয়তো মনে হয় তাহলে ওই কারণেই সে ঘুমাতে পারছে না। বাইরের কোনো শব্দ না, পাশের রুমে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ না, ছাদের উপর দিয়ে কারো হেঁটে যাওয়ার শব্দ না, বা কালো বেড়ালের পদচারণা না। তার ঘরে থাকা প্রতিকৃতিটাই তাকে প্রত্যেক রাতে ভয়ঙ্কর সত্যের মতো আঙুল তুলে তাকে বলে তুমি কোথায় ছিলে, কেন এখানে এসছো, আর কোথায় যাচ্ছ। এবং সেই কারণেই হয়তো সে বারবার ওই ছবিটা ভেঙে ফেলে, যে প্রশ্নের উত্তরটা আমরা পাচ্ছিলাম না শুরুতে। কারণ নিজের সেই তীব্র কঠিন সত্য অস্তিত্ব যেটা তার নিজের ভেতরেই সাবকনশিয়াস লেয়ারে লুকিয়ে থাকে, সেটাকেই সে হয়তো মুখোমুখি হতে চায় না তার, এবং তাকে এড়িয়ে চলতে চায়। এবং সেই সত্তাটাই হয়তো অস্তিত্ববাদের সেই তীব্র সত্য কঠিন প্রশ্নটা তাকে করে। এই কারণে তখন সে সিদ্ধান্ত না, এভাবে আর থাকা সম্ভব না, এভাবে বাঁচা সম্ভব না, বা এভাবে আসলে সত্যিকারের শান্তি কখনোই আসবে না। তখন সে নিজের ভেতরে সেই জিজ্ঞাসু সত্তাকে, তার যে তাকে প্রতিদিন প্রতি রাতে কাঠগড়ায় দাঁড় করায়, তাকে চিরতরে দূরে রাখতে চায়, তাকে ভুলে থাকতে চায়। এই জন্যই সে সিদ্ধান্ত নেয় এবং মনিকাকে বলে যে আজকে থেকে আমার ঘরে দ্বিতীয় কোনো প্রতিকৃতি আমি আর দেখতে চাই না। সো দ্যাট ইজ মাই রিয়েলাইজেশন আফটার রিডিং দ্য স্টোরি। আজকের গল্প ছিল এটাই, একমাত্র প্রতিকৃতি, জ্যোতিপ্রকাশ দত্তের। আশা করি ভালো লেগেছে, এবং জ্যোতিপ্রকাশ দত্তের বই পড়বেন, গল্প পড়বেন, দারুণ একজন সাহিত্যিক। আপাতত আর কিছু বলছি না, SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি কোনো কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান, নিজে কোনো ভাবনা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969।
Hi friends, welcome back once again. Shunchen Dreams Avenue, Friday night weekend exclusive show only on Radio Omar 88.4 FM, and this is Ziraj, your soulmate and ultimate radio mate. সময় এখন এক্স্যাক্টলি 1:06 আমরা শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ব্যারি জেমস ওনিল অ্যান্ড লানা ডেল রে দুজনের একটা গান, সামার ওয়াইন। অনেক জনপ্রিয় একটা গান, অনেক রোম্যান্টিক একটা গান, যেটা পরবর্তীতে অনেকে গিয়েছেন এবং সর্বশেষ বোধহয় গিয়েছেন এই গানটা হচ্ছে ইউটুর ভোকাল বোনো এবং দ্য কোর্সের ভোকাল আন্দ্রিয়া। তো দারুণ একটা গান সামার ওয়াইন, খুব সুইট রোম্যান্টিক একটা গান। তার আগে ছিল হচ্ছে জেমসের একটা গান হুমায়রা নিঃশ্বাস চুরি হয়ে গেছে। এটাও কিন্তু একটা খুবই ওইরকম আগের গল্পটার মতো একটা কথা, হুমায়রা নিঃশ্বাস চুরি হয়ে যায় কিভাবে। শ্রুতি লিখেছেন দুর্বোধ্য মনস্তাত্ত্বিক গল্পটা পড়েছিলাম এসএমএসটা। শীর্ষা ইন্টারেস্টিং নাম, খিরসা একটা খাবার, বোধহয় খিরসাপাতি একটা আম আছে। শীর্ষা নামের এই কথা প্রথম শুনলাম। এটা গল্পের নাম এবং রাইটারের নামটা জানতে চেয়েছেন। জ্যোতিপ্রকাশ দত্তের গল্প একমাত্র প্রতিকৃতি। জ্যোতিপ্রকাশ দত্তের সম্পর্কে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি যে উনি আসলে খুব বেশি আলোচিত কেন না, কারণটা হচ্ছে উনি লেখালেখি শুরু করেন 60-এর দশকে এবং ওই সময় যারা অগ্রণী কথা সাহিত্যিক ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন, উদীয়মানদের মধ্যে একজন, এবং সবার ধারণা ছিল তিনি বাংলা সাহিত্যের এক সময় খুব বিশিষ্ট একজন উজ্জ্বল নক্ষত্র হবেন, সেই পথে যাচ্ছিলেনও। তখন তার 3টা বই বের হয়েছিল, কিন্তু 67 বা 68 দিকে, সম্ভবত 67, তিনি বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা খুব নামী একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করাতে, সেখানে পড়াতে। তো ওই যে চলে গেলেন, দীর্ঘ প্রবাস জীবনের পর আর ওভাবে তার দেশের সাথে সংস্কৃতি জগতের সাথে যোগাযোগ অথবা লেখালেখি দুটো থেকে তিনি বিরত ছিলেন প্রায় 22 বছর। এই কারণে আসলে আমার ধারণা উনি মূলত আলোচনা থেকে বা সবার লোকচক্ষুর আড়াল থেকে একেবারেই হারিয়ে গিয়েছিলেন। তো 89-90-তে তিনি 22 বছর পরে চলে যাবার পরে আবার দেশে ব্যাক করেন এবং তখন এসে আবার অল্প কিছুদিন থেকে আবার চলে যান এবং আবার চলে গিয়ে বোধহয় 99-তে সম্ভবত, সালগুলো একটু এদিক সেদিক হতে পারে, ওই সময়টার দিকে আবার দেশে ব্যাক করেন এবং তারপরে আবার লেখালেখি শুরু করেন। তো মাঝখানে এত বিশাল একটা গ্যাপ পড়লে স্বাভাবিকভাবেই আলোচনার বাইরে চলে যাওয়াটাই স্বাভাবিক। তার মানে এই না যে ওনার নামটা খুব একটা হয়তো আপনি শোনেননি, যদি না খুব বেশি সাহিত্যানুরাগী হয়ে থাকেন। তার মানে এই না যে আসলে তিনি ওরকম অগ্রগণ্য নন। বাংলার কথা সাহিত্যের অন্যতম অগ্রগণ্য একজন কথা সাহিত্যিক তাকে আমার মনে হয়, এবং হয়তো রেগুলারভাবে সবার ইয়েতে থাকলে হয়তো আর অনেক বেশি আলোচনায় থাকতেন। তারপর আমার কাছে মনে হয় আলোচনায় থাকাটা সাহিত্যিকের একমাত্র সার্থকতা না, সত্যিকারের ভালো জিনিস উপহার দেওয়াই হচ্ছে একমাত্র তার বড় সার্থকতা, এবং সেই কাজটা আমার ধারণা খুব ভালো মতোই করেছেন। অজস্র ভালো গল্প লিখেছেন এই জীবনে জ্যোতিপ্রকাশ দত্ত। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গত বছর এই সময়টা, অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চে কিন্তু আমি প্রথম জ্যোতিপ্রকাশ দত্তের গল্প মানে আমার প্রোগ্রামে FM লাইব্রেরিতে রিভিউ করা শুরু করি। ঠিক তারপরে আবার খবর ছিল না, এই বছরও ফেব্রুয়ারি-মার্চে আমি শুরু করছি। কারণটা হচ্ছে ওই সময়টা তো আমার তার বই পড়া হয়েছিল এবং সেই বইটা আমি এখনো পড়ছি, মাঝখানের পড়া হয়নি। সো ফেব্রুয়ারি-মার্চে জ্যোতিপ্রকাশ দত্তের একটা বাতাস, জোয়ার, একটা জাগরণ আসে। বাট আশা করছি এখন থেকে রেগুলার সেটা থাকবে এবং ওনার গল্প এখনও যেমন ওনার, আমি এখন যে বইটা পড়ছি ওনার, সেখানে অলমোস্ট 71-71টা গল্প আছে, তার মধ্যে মাত্র 22-23টা আমার পড়া হয়েছে। তো বুঝতেই পারছেন আরও প্রচুর গল্প বাকি, এবং সেখান থেকে অনেক গল্প নিশ্চয়ই আমি কাভার করবো FM লাইব্রেরিতে, এবং সামনের FM লাইব্রেরির একটা বিশাল অংশ জুড়ে হয়তো জ্যোতিপ্রকাশ দত্তের একটা প্রভাব, ফ্লেভার সেখানে থাকবে। আর আমাকে লিখেছিলেন সরি আমাকে কে যেন গলা নিয়ে কে যেন SMS করেছেন আমাকে। আচ্ছা, তিনি হচ্ছেন কই, তার SMS পরে বলে আমি সিরিয়াল ওয়াইজ আগাচ্ছি। নির্জন আমাকে জানিয়েছেন ঠিক 5 বছর আগে জয়পুরহাটে ঝিরিঝিরি বাতাসে বহু কষ্ট করে শুনেছিলাম তোমাকে, আজকে ঠিক রাজশাহীতে একই অবস্থা এবং এক পশলা বৃষ্টি হয়ে গেল শেষ বিকেলে, বেশ লাগছে। আর রাশেদ লিখেছেন গল্পটা আমার মনটাকে একটু নাড়া দিয়ে গেল, মনে হলো আমার শূন্যস্থানের মতো। একা লিখেছেন ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম, টেক দ্য টাইম অ্যান্ড মেক ইট পারফেক্ট। ভালো কথা। POSMS পাঠিয়েছিলেন, সুইটি পাঠিয়েছিলেন। মিনহাজ লিখেছেন যে গল্পের নায়কের হয়তো বা কোনো কারণে নিজের প্রতি প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হয় আর তাই হয়তো বা এরকম হয়েছে, এটা তার ধারণা, তার মন্তব্য আর কি। আভা অনেকদিন পরে, ওয়েলকাম ব্যাক আভা, সুন্দর নাম আভা বিভা, 2 বোন। আমি জানি না আপনার বিভা নামে কোনো বই আছে কিনা। আর তারপরে আমাকে লিখেছেন নির্জন, লিখেছিলেন যে আচ্ছা নির্জন আমার কণ্ঠনী লিখেছিলেন যে ঠান্ডা, হ্যাঁ আমার আসলে ঠান্ডা লেগে এরকম ক্যান ম্যান গলা, আজকে খুবই বাজে অবস্থা। জেসি জেনি জানিয়েছেন যে গল্পের কথাগুলো খুব ভালো লেগেছে। আসলে মনস্তাত্ত্বিক এই ব্যাপারগুলো কখনোই বোঝা যায় না, যায় কি কখনো, কি চাই, কি হয়েছে, কি হচ্ছে, যায় কি বোঝা আসলেই কঠিন। এবং আপনি যখন সাহিত্যের এইসব বিষয়গুলো কথা বলেন শুনতে ভালো লাগে, আরও শুনতে চাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। এটা শুনে আমার ভালো লাগলো, যদি এরকম আপনাদের ইচ্ছা বেড়ে যায় আমিও বলতে উৎসাহ পাবো। কিন্তু যদি এমন আমি শুধু বলে যাচ্ছি আর আপনারা বিরক্ত হচ্ছেন, তখন আমারও উৎসাহটা আসলে আস্তে আস্তে মিয়ে যাবে একটু একটু উৎসাহটা।
আখি খিলখে থেকে SMS পাঠিয়েছে, নিউ ফ্রেন্ড, ইউ মোস্ট ওয়েলকাম। যদি কোনো গান শুনতে চান, যদি যে কোনো কথা শেয়ার করতে চান, যদি অন্য কিছু লিখতে চান, যে কোনো কিছু, প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আমরা পরের গানটাতে চলে যাচ্ছি। তবে একটা কথা, সেটা হচ্ছে যে আপনি যদি আমাকে SMS না করেন এবং আপনার কথাগুলো আমার সাথে যদি ইন্টারাক্ট না করেন, শেয়ার যদি না করেন, আমার উৎসাহ কিন্তু আস্তে আস্তে মিয়ে যাবে। হ্যাঁ, তো সেটা যেন না হয়। বৃষ্টি নিয়ে আমরা আরেকটা গান শুনছি, সাথেই থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন এই মুহূর্তে আজকে। আর সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ। ড্রিমস অ্যাভিনিউ সময় এখন 1:23। খুব বেশি সময় আমাদের হাতে নেই, তারপরেও বেশ কিছু গান এখনো কিন্তু প্লে করা বাকি, যেগুলো আপনাদের ভালো লাগবে আশা করছি। আর যদি আমাকে কিছু বলার থাকে এর মধ্যে, নিশ্চয়ই বলবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, তারপর আপনার নাম ঠিকানা এবং কথাবার্তা লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটা। একটু আগে শুনছিলাম ব্ল্যাকের একটা গান, গানটার নাম হচ্ছে চোখ, এবং চোখ গানের আগে আমরা শুনেছিলাম কনার ভরসা গানটা। তো এই মুহূর্তে ফাস্টেস্ট কলারের সময় হয়ে গেছে আরেকবার। ঠিক এই মুহূর্তে আমাকে ফোন দিন চটপট, সবার আগে চিনিয়ে দিতে পারবেন, তার সাথে কথা হবে 98936666 এই নাম্বারটাতে। দেখা যাক কে আমাদের এখনকার কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তাসফিয়া। জি ভাইয়া। ফ্রম মিরপুর। জি। কিছুদিন আগে কথা হচ্ছিল তোমার সাথে অনেক, তাই না? এই তো গত সপ্তাহে। গত সপ্তাহে হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আমি এটাই বলছিলাম যে ঘুরে ফিরে একই বন্ধুরা দেখা যাচ্ছে লাইনটা পেয়ে যাচ্ছে, এটা রহস্য কি? একজন বললেন কোন রহস্য নাকি নেই। না। আচ্ছা, তোমার সাথে কি আমার অনেকক্ষণ ফুটবল নিয়ে কথা হলো? হ্যাঁ, আমি আপনাকে অভিনন্দন জানাতে চাচ্ছিলাম। আপনার বার্সেলোনা অসাধারণ খেলেছে। আমার বার্সেলোনা, যদি আমি খেলাটা পুরোপুরি আমি দেখিনি খেলাটা, আমি জাস্ট গোলগুলো দেখলাম, আমি প্রতিযোগিতাগুলো ভালো লাগছে। আমাকে কংগ্রাচুলেট মানে করতে যাচ্ছিলে কি জন্য? আপনি যে বার্সেলোনা ফ্যান। আমি তো বার্সেলোনা ফ্যান না, এটা তোমাকে কি বললো? আমি বায়ার্ন মিউনিখের ফ্যান। আপনি তো গতদিন যে বার্সেলোনা নিয়ে যে খুশি হয়ে গেছেন। না, আমি খুশি, আমি ভালো ফুটবল খেলা দেখলে খুশি হই সব দলের। আমি এরকম না যে আমার দল ছাড়া বাকিদের দেখতে পারি, এরকম না। আমি তো কোনো রিজনাল দলই সাপোর্ট করি না, মাঝখানে সাপোর্ট করা শুরু করেছিলাম। তারপর যখন অন্য দলের কারো সম্পর্কে ভালো কিছু বলে মানুষ তখন আমাকে পছন্দ দেয়, এই জন্য আমি এখন দল সাপোর্ট করাই বন্ধ করেছি। ভালো করছিলাম। বেসিক্যালি আমার মোস্ট ফেভারিট হচ্ছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ না, বায়ার্ন মিউনিখকে তো কি অবস্থা, আর্সেনালকে দিল তো 10-2 গোলে, মানে সেকেন্ড তুমি সকালে ক্লাস করতে পারো, রাতের বেলা খেলা দেখে? তো এই খেলা তো শেষ হয় রাত 4টার সময়। বলেন না, এই জন্য আমার তখন চ্যাম্পিয়ন্স লিগ দেখা হয় না, মাঝখানে দেখা শুরু করছিলাম। মানে প্রথম রাউন্ড দেখার পর আমি আর দেখতে পারি নাই। প্রথম রাউন্ডে খেলাগুলো দেখে এখন ইন্টারেস্টিং খেলা একটা দেখতে। আজকের দিনটা কেমন কাটলো তোমার? বৃষ্টি মেদুর একটা দিন ছিল। হ্যাঁ, মানে আমি আজকে বিকাল থেকে ভাবতেছিলাম যে বৃষ্টি হবে করবে, মানে করতেছিল, আমাদের ঝড়ঝাপটাও হয়ে গেল। হ্যাঁ, তো আমি ভাবলাম যে বৃষ্টি তখনই হয়ে যাবে সন্ধ্যার দিকে, বাট দেখলাম যে না, বৃষ্টি আল্লাহ বললাম একটু পরে ছাড়বো বৃষ্টি। তারপরে সুন্দর মতো মনে হলো আকাশের আল্লাহ ট্যাপের পানি খোলা যেভাবে কল খুলে দিল, আর পানি পড়তেই থাকলো, মানে কন্টিনিউসলি আধা ঘন্টার বেশি টানা বৃষ্টি হয়েছে। আমি এই বৃষ্টির নাম দিছি, আমি আমাদের বাসায় নাম দিছি, বৃষ্টির নাম হচ্ছে ট্যাপের পানি খোলা বৃষ্টি। বৃষ্টির মানে কোনো মানে কি বলবো, ঢাকা শহরে বৃষ্টি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম যে 5 মিনিট পরে বুঝে যায় না বৃষ্টি হয়েছে কি হয়নি, সেরকম অবস্থা না আর কি। আমার খুব ভালো লাগে এরকম বৃষ্টি হলে। সবসময় ওইরকম বৃষ্টি হলে 5 মিনিট পর যদি বুঝে না যে বৃষ্টি হয়েছে, ওইরকম বৃষ্টির ইফেক্ট গুলো সবসময় ভ্যাপসা টাইপের অবস্থা দিয়ে শেষ হয়। তো তাসফিয়া, তুমি খুব ফ্লুয়েন্ট, মানে সাবলীল ভাবে অনেক কথা বলে যেতে পারো। তোমার বাসার অন্যরা সুযোগ পায় কথা বলার? বুঝলাম না ভাই, আরেকবার বলুন। মানে আমি বোঝাতে চাচ্ছি তুমি খুব সাবলীল ভাবে, অনায়াসে, নিরবচ্ছিন্ন ভাবে অনেকক্ষণ কথা চালিয়ে যেতে পারো। খুব ভালো, বিষয়টা ভালো গুণ। তোমার বাসার বাকি সদস্য ওনারা কথা বলার সুযোগ পায় সারাদিনে? হ্যাঁ, পায় না? বন্ধুরা সুযোগ পায়? হ্যাঁ, আমি আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে আমি কথা বলতে শুরু করলে ইট উইল বি সামথিং লাইক, মানে মানুষজন ভাববে আমি কাউকে সুযোগ দিচ্ছি না, কিন্তু দুই দিক দেখে আমরা একসাথে কথা চালাই যাই। দুই দিক থেকে কথা চালাই যায় না? আমারও মনে হচ্ছে যে আমি আসলে মনে হচ্ছে যে তোমাকে হট সিট একদিন বসিয়ে দেওয়া উচিত শো করতে। ও ভাই, এটা নিয়ে বলেন না, আমি বাসায় অলরেডি মার সাথে একটা তুমুল ঝগড়া টাইপের অবস্থা
না এটাকে ঝগড়া বলা যাবে না, কারণ আমার ধারণা উনি কিছু বলার সুযোগ পানি, সব তুমি বলেছো, সো এটাকে বলা যায় ওয়ান সাইডেড ঝগড়া বলা যেতে পারে। ওইরকমই কাইন্ড অফ। মানে আগে আমি আম্মুকে কোনো কিছু বলি, তারপর আম্মু যদি মানে আমাদের বাসায় হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মতো অবস্থা, আম্মুকে ম্যানেজ করি, আম্মু যদি রাজি হয় তাহলে আব্বুর কাছে যাই, যদি আমি আব্বুর সাথে খুব ফ্রি। হ্যাঁ, লোকসভা রাজ্যসভা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্রে আবার আব্বুকে আগে ম্যানেজ করে তারপর আম্মুর কাছে যেতে হয়। হ্যাঁ, যাই হোক আমি আম্মুকে ফার্স্টে ম্যানেজ করার চেষ্টা করছিলাম যে মা প্লিজ আমি একটু রেডিওতে আর্জিং করতে চাই, আই এম রিয়েলি এক্সাইটেড টু দিস। হ্যাঁ, আম্মু জাস্ট আমাকে মুখের উপর নাকচ করে দিল। হ্যাঁ, ভালো কাজ করেছে, আমি তাকে সাধুবাদ জানাই। এটা একটা মানবজাতির উপকার। আপনি সাধুবাদ জানাচ্ছেন আম্মুকে, এটা কি বড় কথা। অনেক শ্রোতা বেঁচে গেল তোমার হাত থেকে। না আমি মূলত মানে তুমি যখন ইতিহাসটা আমাকে বলছিলে যে তুমি আব্বু আম্মুর কাছে প্রপোজালটা দিয়েছো যে আমি রেডিওতে আর্জিং করতে যাই, ওই মুহূর্তে আমি সিউরিটি ছিলাম আমার শ্রোতাদের কথা ভেবে তাদের কি হবে, যাক বাঁচালে, ওনারা রাজি হয়নি। না, আমি আপনার শ্রোতাদেরকে আমি পারবো না ক্যাপচার করতে, কারণ আপনি সামথিং। আমার শোয়ের কথা বলছি না, মানে আপামর বাংলাদেশের রেডিও শ্রোতাদের কথা ভবিষ্যৎ ভেবে আমি একটু শঙ্কিত হয়েছিলাম তুমি আর যেই আসছো এটা শুনে। না, আমি বলি আপনার মতন বর্তমানে বাংলাদেশ রেডিও ইন্ডাস্ট্রিতে আরেকটা আরজে নাই। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা অন্য প্রসঙ্গে যাই, আমার ঢোল আর পিটাতে হবে না। সেটা হচ্ছে সো যদি আমি সত্যি কথা বলছি। আচ্ছা, আমি তোমাকে একটা অন্য প্রশ্ন করি, যেহেতু তোমার একটা আরজে হবার ইচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাকে মনে করো দৈবধূর বিপাকে একদিনের জন্য 3 ঘন্টার একটা প্রোগ্রাম করতে তোমাকে দেয়া হলো, এবং তোমাকে বলা হলো যে শোটা কি ধরনের শো হবে, কি করবে, তুমি কি বলবে, কি ধরনের টপিক থাকবে, সবকিছু তোমার উপরে ছেড়ে দেওয়া হলো ডিসিশন নেওয়ার জন্য। তুমি তোমার মতো একটা ডিজাইন করো, তোমার ডিজাইনটা কি হবে, তুমি কি ধরনের একটা শো করতে চাও 3 ঘন্টা তোমাকে দিলে? হ্যাঁ, মানে ওয়াও করবে অনেকক্ষণ, এটা বুঝলাম। 3 ঘন্টার 1 ঘন্টা, বাকি 2 ঘন্টা। আচ্ছা, 3 ঘন্টা তো 3 ঘন্টা শো। আমি শোটা মেবি 3টা টপিক নিয়ে করবো। 3টা টপিক কি? 3টা ফার্স্টে 1 ঘন্টা হবে হয়তো কোনো একটা আমার ফেভারিট আর্টিস্ট বা কোনো একটা জনরার মিউজিককে ট্রিবিউট দিব আমি 1 ঘন্টা। যেমন মারফতি গান হতে পারে, আপনার পছন্দের রক, সাপোজ ধরেন রক মিউজিক, আমি রক শুনি। আচ্ছা, সো সাপোজ ধরেন ভ্যারাইটি অফ রক মিউজিক আমরা শুনলাম 1 ঘন্টা। এটা 1 ঘন্টা শুনলাম, তারপরে দেন নেক্সট আওয়ারে আমরা বিভিন্ন মুভি নিয়ে কথা বলবো, বা একটা পার্টিকুলার অ্যাক্টরের কতগুলো মুভি নিয়ে কথা বলবো, বা কিছু মুভি একটা ক্যাটাগরিতে কিছু মুভি সাজেস্ট করবো আমি। সেটা হবে 1 ঘন্টা। হ্যাঁ, এন্ড দেন লাস্টের 1 ঘন্টা হবে সামথিং লাইক, আমি যেহেতু স্পোর্টস ফলো করি, স্পোর্টস নিয়ে কথা বলতে পারবো, বাট মানুষজন এটা অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, এত কাহিনী পরে স্পোর্টস হয়তো রিকোয়েস্টের আওয়াজ থাকবে। আচ্ছা, তো রিকোয়েস্টের জন্য 1 ঘন্টা, ফিল্মের জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা ছিল তোমার একটা ফেভারিট জনরা মিউজিক নিয়ে, তো অথবা কোনো একটা আর্টিস্ট। আচ্ছা, তো আচ্ছা, তো তুমি বলে যে তুমি রক মিউজিক পছন্দ করো, তোমার ফেভারিট রক মিউজিশিয়ান কারা আমি ছাড়া? ব্রায়ান অ্যাডামস সবার ফার্স্ট আসবে। ব্রায়ান অ্যাডামস। আচ্ছা, ব্রায়ান অ্যাডামস আমার কেন জানি ব্রায়ান অ্যাডামসকে খুব ভালো লাগে। মানে আমি আমার যতগুলো ফ্রেন্ড আছে সবার মতো ব্রায়ান অ্যাডামসের মতো খসখসা কণ্ঠস্বরের মানুষের একটা নাই দুনিয়াতে। আচ্ছা, আমার মতে ব্রায়ান অ্যাডামসের আমি ব্রায়ান অ্যাডামসের কথাগুলো বুঝতে পারি। এটা একটু আমি বলার অনুমতি চাচ্ছি তোমার কাছে, যদি খসখসা গলার ভয়েস তোমার ভালো লাগে, বাসে অনেকে মলম বিক্রি করে, ওদের ভয়েস অনেক সময় মোস্ট অফ দ্য টাইম খসখসা হয়, তুমি শুনে দেখতে পারো, আই গেস তুমি তাদেরও ফ্যান হয়ে যাবে। না, আমি বুঝি না আপনি কি বলবেন। মানে বাসে যারা মলম বিক্রি করেন ইউজুয়ালি ওদের ভয়েস একটু খ্যাসখ্যাসে টাইপের হয়, এটা ভালো, ওটা ভালো লাগবে তোমার। এবং যেহেতু এই ধরনের ভয়েস তোমার ভালো লাগে, তোমার ওনাদের কথা শুনে দেখতে পারো, আই গেস তুমি ফ্যান হয়ে যাবে ওনাদের। হ্যাঁ, ফার্স্টে ব্রায়ান অ্যাডামস, তারপরে আসবে হয়তো আপনার মলম অ্যাডামস। স্করপিয়নকে আমার খুব ভালো লাগে, স্করপিয়নের গানগুলো খুব সুন্দর। স্করপিয়নস খুব ভালো একটা ব্যান্ড। তারপরে ভাই একটা কথা বলেন তো, স্করপিয়ন 50 বছরের বেশি ধরে অ্যাক্টিভ আছে, তাই না? না, এটা ভুল। কে বলেছে তোমাকে এটা? আমি মানে লাস্ট ইয়ারে মনে হয় ওদের বায়োগ্রাফিটা বই করে, স্করপিয়ন্সের বায়োগ্রাফিটা বই করে দেখছিলাম নিয়ারলি 50 ইয়ার্স হয়ে গেছে ওদের ব্যান্ড মানে ইয়ে করার পরে। কি বলবো, ব্যান্ড তৈরি করার পর থেকে। তুমি একটা কাজ করো, তোমার গলার মধ্যে কিন্তু ব্যাপক রকস্টার সুলভ একটা ব্যাপার আছে কিন্তু তোমার ভয়েসের মধ্যে। তুমি একটা রক গানের 4 লাইন, তুমি খুব বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারিনী, 4 লাইন একটা রক গানের 4 লাইন আমাকে গিয়ে শোনো তো। এর আগে আপনি আমাকে একবারই কথা বলছিলেন গান গাইতে, আমি এখন কি গান গাবো? একটা রক সং, তোমার গলার মধ্যে একটা বেশ পাওয়ারফুল ব্যাপার আছে কিন্তু, একটা রক সং। হ্যাঁ, দুর্গম গিরি কান্তার টাইপের একটা ব্যাপার আছে তোমার ভয়েসের মধ্যে। প্লিজ 4 লাইন, হ্যাঁ, একটা রক সং 4 লাইন। দুর্গম
না ওই গানটা গাইতে এটা বলিনি, আমার খুব favorite একটা ওইটা গান। আমি গাইতে পারি, যে কোনো গান তোমার পছন্দের একটা রক সং একটা আমাদেরকে শোনাও, 4 লাইন। ফেভারিট একটা পছন্দের গান, একটু 2 মিনিট ভাবতে হবে। তুমি হতে পারো বাংলাদেশের অ্যামিলি, ইভানিসেন্সের ভোকাল, সো প্লিজ। আমার সত্যি মাথায় কোনো গান এই মুহূর্তে রক গান আসছে। কণ্ঠে থাকলে হবে, মাথায় না থাকলে হবে আপাতত। একটা দেখো ভেবে, বুঝলাম না ভাই, আবার বলেন। যে কোনো একটা গান, মাথায় থাকার দরকার নেই, মাথা দিয়ে তো আর গান গাইবে কোনো না একটা তুমি। গান এড শিরানের এই গানটা আমি রিসেন্টলি গতকালকে অনেকবার শুনছি, তো আমার মাথায় এটা ঘুরতেছে। কার গান? এড শিরান। এড শিরান, আচ্ছা প্লিজ গাও। হ্যাঁ। When I was 6 years old, I broke my leg. I was running from my brothers and his friend, and tasted the sweet perfume of the mountain grass. As I rolled down, I was younger then. Take me back to when we found. Take me back to when I found my heart and broke it here, made friends that woven through the years, and I was in the rolling hills in so long. I know I've grown, but I can't wait to go home. Oh yeah, wonderful হয়েছে, wonderful. শাবাশ, আর গাইতে হবে না, অনেক সুন্দর গেয়েছো তুমি। হ্যাঁ, এড শিরান যদি এই গান শুনতে বলতেন, ও এড শিরান বলতেন শিরাম হয়েছে, শিরান বলতেন শিরাম হয়েছে গানটা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড এফোর্ট তাসফিয়া, অনেক অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, খুব পাওয়ারফুল একজন লেডি তুমি। ওকে, ঠিক আছে, আমি পাওয়ারফুল লেডি, তোমাকে একদিন রেসলিং এর কোর্টের ভিতরে দেখতে চাই। ওকে, ভালো থেকো। ওকে, থ্যাঙ্কস ফর কলিং। ওকে, টেক কেয়ার। শুনছিলাম বলিষ্ঠ একজন শ্রোতা, যিনি খুব সাবলীল এবং পাছে লোকে কিছু বলে জড়তা টরতা এগুলো লেশমাত্র নেই, ভালো, এই জিনিসটা ভালো, কিপ আপ দ্য স্পিরিট। এই মুহূর্তে আমরা শ্রুতি আমাকে লিখেছেন, দ্য কনভারসেশন বিটুইন ইউ এন্ড তাসফিয়া মেড মি লাফ। ওকে, আমরা একটা গান শুনি না, একটা বেশ সুইট কিউট রোম্যান্টিক প্যাশনেট একটা গান শুনি, গানটা ভালো লাগে আমার কাছে, নকিব খানের সুরে, কম্পোজিশনে ন্যান্সির গাওয়া, আমি ছুঁয়ে দিলে কি হবে। আর শুনে আসি আমরা এই গানটা, একটু পরে ফিরছি, সাথে থাকুন। তোমাকে জেনে আমি কি জেনেছি তাও জানি না, শুধু এক সুবিপুল স্বাদে কেঁপে উঠি, কুশলী বেদনা প্রেম যার নাম। প্রেম বুঝি নারীর শরীরে অন্তিম জয়, নিরঞ্জন সে রোগে আছে শুধু আনন্দ ভয়, তুমি বুঝি সবেরই বিস্ময়। আমাকে কুশল করে তোলে ভালোবাসা, ঈশ্বরের আভাসে স্নিগ্ধ ভালোবাসার সময়। যেসব পায়রা উঠে ভোরের আকাশে, যেসব তারারা ওই আকাশ ভালোবাসে, তারাও হারিয়ে যায় সময়ের অনন্য প্রয়াসে। তোমার চারপাশে সময়ের দুরারোগ্য সে উদ্ভাবন, হয়তো সময় বুঝি নিয়মের রূঢ় আয়োজন, অথচ নিয়ম আমরা তো চাইনি। So friends, welcome back once again, শুনছেন রেডিও আমার 88.4 FM ড্রিমস অ্যাভিনিউতে। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি ইরাজ। সময় হচ্ছে 1:45, খুব বেশি সময় আমাদের হাতে নেই। শুনছিলাম সোলসের গান হাজার বর্ষারাত, এবং তার আগে ছিল নকিব খান ফিচারিং ন্যান্সি, আমি ছুঁয়ে দিলেই। আর আমাকে লিখেছেন অনেক বন্ধু, তার মধ্যে ব্লু নাইটিঙ্গেল অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর একটা কথা আজকে লিখে পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে ডার্কনেস মে হাইড দ্য ট্রিজ অন দ্য ফ্লাওয়ার্স ফ্রম দি আইস, বাট ইট ক্যানট হাইড লাভ ফ্রম সোল। জেসি জেনি জানিয়েছেন খুব ভালো একটা সংবাদ, সেটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের আজকে 6th বার্থডে ছিল। সো হ্যাপি বার্থডে টু ইউর ইউটিউব চ্যানেল। আরও সহস্র বছর থাকুক সেই চ্যানেলের শ্রোতা এবং আগ্রহী ক্রেতা এবং ভিজিটর যুগ যুগান্তর ধরে লোকান্তরে ছড়িয়ে পড়ুক, এই শুভকামনা থাকলো। আর যদি এখনো কিছু লিখতে চান, প্রথমে আরে লিখে তারপরে সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নম্বরটাতে। আমরা চটপট আরেকটা গান শুনে আসি, এবং এই গানটা হচ্ছে মাইকেল জ্যাকসনের একটা গান। তার গানগুলোর মধ্যে এটা একটু ভিন্ন ধর্মী, ব্যতিক্রমধর্মী একটা গান, একটু রক ফ্লেভার আছে গানটার মধ্যে। ইটস গুড লাভ ব্যালাড রক নাম্বার, এবং গানস এন্ড রোজেসের গিটারিস্ট স্ল্যাশ এই গানটাতে গিটার বাজিয়েছেন। এরপর আর কি লাগে, মাইকেল জ্যাকসন অ্যান্ড স্ল্যাশ ইন ওয়ান ফ্রেম। গানটার নাম হচ্ছে গিভ ইন টু মি, দারুণ একটা গান। একটু পরে ফিরছি, সাথেই থাকুন, এবং গিটার সোলোটা কিন্তু মিস করবেন না গানটার। ওকে,
মৌনতাও আছে দীর্ঘশ্বাসের আড়ালে, তো হৃদয়ে নেই তো কোনো দুঃখ এই মনে, স্মৃতি আজ শুধু স্মৃতি, কবিতা তুমি আছো অন্তরে শুধু স্মৃতি হয়। শুনছিলাম ওয়ারফেজের গান মৌনতা, এবং মৌনতা আজকে অবশ্য আমাদের সাথে ছিল না, অনেক কথা বলেছি, তার মধ্যে কবিতা ছিল, FM লাইব্রেরি ছিল, আপনাদের SMS ছিল, ফোন কনভারসেশন ছিল, ফাস্টেস্ট কলার, সবকিছু চাপিয়ে আপনি ছিলেন, এবং তাই নিশ্চয়ই আজ রাতে অনেক আকাশে কি ছিল জানি না, বাট আমার সাথে অনেক জোছনা ছিল আপনার জন্য, আপনি থাকার জন্য, আর আমি ভাগ্যবান আপনার সেই মধুর উপস্থিতি পেয়ে। আর আজকের মতো সময় শেষ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে। আর একটু আগে গানটা শুনতে শুনতে ভাবছিলাম, মৌনতা গানটা শুনতে শুনতে ভাবছিলাম সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অনেক বিচিত্র চিন্তা মাথায়, সেরকম স্পর্শ নিয়ে কথা মানে মাথায় ভাবছিলাম। তো স্পর্শ নিয়ে ভাবতে ভাবতে ভাবছিলাম যে পৃথিবীতে অনেক মধুর স্পর্শ আছে, অনেক অনেক সুন্দর স্নিগ্ধ সুরভিত স্পর্শ। তো দুই রকম স্পর্শের কথা মনে হচ্ছিল। একটা হচ্ছে ধরুন আপনি নৌকায় চড়ে কোথাও যাচ্ছেন এবং হঠাৎ করে ইচ্ছে হলো যে নৌকা একদম চিত হয়ে আপনি শুয়ে থাকবেন, এবং শুয়ে থাকতে থাকতে সেভাবে আকাশ দেখতে হঠাৎ একটা সময় ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে ঘুম ভাঙলো, মিঠে হাওয়া, নরম ঠান্ডা, সেই সাথে হয়তো একেবারেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির জলের স্পর্শে, সেই বৃষ্টির জল হয়তো আপনার চোখ, চুল, আপনার সমগ্র শরীর এবং অস্তিত্বকে ধুয়ে যাচ্ছে, স্নিগ্ধ করে দিয়ে যাচ্ছে, এবং পরম মমতায় আদর বলিয়ে যাচ্ছে। এইভাবে যদি হঠাৎ করে কোনো ঘুম ভাঙে নিশ্চয়ই অসাধারণ লাগবে। এটা শুধু নৌকাতেই হতে পারে এমন না, লাইক মনে করুন যে আপনি পড়তে পড়তে আপনার পড়া টেবিলেই হয়তো ঘুমিয়ে গিয়েছিলেন, যেটা জানালার পাশে ছিল, অথবা আপনার বিছানা যেটা জানালার পাশে, এরকম আমার অসংখ্যবার হয়েছে। এবং ওভাবে যদি হঠাৎ করে ঘুম ভেঙে নরম জলের স্পর্শে ঘুম ভাঙে এবং ওটা দেখে যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাত্র শুরু করলো, অসাধারণ একটা অনুভূতি জন্মায়। ঠিক একই রকম অনুভূতি হয়তো জন্মাবে যে আপনি হয়তো ঠিক যে একটু আগে যেভাবে বলছিলাম যে ঘুমিয়ে থাকার পর হঠাৎ করে জেগে উঠে এরকম মধুর কিছু টের পাওয়া, হয়তো আপনি ঘুমিয়ে আছেন এবং ঘুমের মধ্যে হয়তো খুব হালকা একটা ঘুমের চাদর আপনাকে জড়িয়ে রেখেছে, এবং সেই আস্তরণ ভেদ করে হঠাৎ কোনো তীব্র সুন্দর মধুর স্পর্শে ঘুমিয়ে দেখলেন যে একটু আগে যে স্পর্শটা আপনার ঘুম ভাঙালো সেটা ছিল আপনার প্রিয় মানুষটার স্পর্শ, হয়তো ভালোবাসার আদর আপনার কপালে। ঠিক তখন হয়তো সেই বৃষ্টি ভেজা ঘুম ভেঙে যাবার অনুভূতিটা হয়তো আরেকবার হবে, এমন মধুর স্পর্শ। তারপর হয়তো ঠিক বৃষ্টির সেই স্পর্শের সাথে যেমন হঠাৎ করে আরও বেশি উন্মাতাল হয়ে গভীরে ডুবে যাওয়া, আরও বৃষ্টির আরও অনেক বেশি ছন্দশীল পতন, আরও অনেক গভীর ধারায়, আর অনেক মুষলধারে, এবং তার ভেতরে আরও হারিয়ে যাওয়া, ঠিক হয়তো সেই ভালো লাগার ভালোবাসার সেই মধুর স্পর্শের পরে আরও অনেক গভীর ভালো লাগায়, মমতায়, পরম আদরে জড়িয়ে যাওয়া, স্বর্গীয় এক অনির্বচনীয় সুখের ভেতরে কারো কোনো সুরভিত চুলের স্পর্শে আরও হারিয়ে যাওয়া, ঠিক ওই বৃষ্টির ভেতরে নৌকায় নদীর ভেতরে হারিয়ে যাওয়ার মতো স্পর্শ পৃথিবীর সব থেকে সুন্দর, স্বর্গীয় সুন্দর কিছু একটা। সেই ভালোবাসার স্পর্শ দিয়ে আশপাশের সবাইকে, পুরো পৃথিবীটাকে সুন্দর করে রাখুন, নিজেকে অবশ্যই। ভালো থাকবেন, শুভরাত্রি। একদম যে গানটা প্লে করছি আজকের লাস্ট সং, এটা ভালো না লাগার কোনো কারণ নেই। কী হতে পারে সেই গানটা, কী হতে পারে সেই গানটা ভাবতে থাকুন, এবং ভাবতে থাকুন আমাকে যদি মিস করেন আগামী সপ্তাহ পর্যন্ত। ওকে, ভালো থাকবেন অনেক বেশি।